ভাইয়ারা পুরা আসেন, আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। ক্লাস নেওয়ার সময় প্লিজ কেউ বাইরে যাবেন না, আসবেন না, বসে যান। হ্যাঁ, যার যার জায়গার মতন বসে যান। নোট খাতা নিচ্ছেন আপনারা? আচ্ছা, বসেন। আজকে আমাদের ক্লাসের টপিক কি? ফিগমা টু ওয়ার্ডপ্রেস। এখানে আপনাদের অলরেডি সকালবেলা আপনারা ক্লাস করছেন না? আপনারাই তো ছিলেন, রাইট? ফিগমা অলরেডি একটা ডিজাইন করছেন, ওইখানে মোটামুটি কীভাবে লেআউট তৈরি করতে হয় সেটার আইডিয়া পেয়েছেন। ফিগমা টুলসগুলোর আইডিয়াটা আপনাদের মোটামুটি ক্লিয়ার, তাই তো? আপনাদের টোটাল 3 ঘন্টার কিন্তু এক্সাম হবে, তাই না? টোটাল কতক্ষণের এক্সাম হবে? 3 ঘন্টা। ওইখানে হচ্ছে ফিগমা একটা লেআউট আপনারা তৈরি করবেন, পরবর্তীতে সেটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন। ওয়ার্ডপ্রেসে কীভাবে ফিগমা থেকে কনভার্ট করবেন সেই বিষয়টা আমি দেখাবো আছে। আপনাদেরকে আজকে যেই টপিকটা শেখাবো সেই টপিকটার উপরে মিনিমাম 8 ঘন্টা ক্লাস নেওয়া যায়। মানে কম বলছি আমি, 8 ঘন্টা ক্লাসও কিছু না, কিন্তু আপনাদেরকে সেই সম্পূর্ণ টপিকগুলো আমাকে 3 আওয়ার্সের ভেতরে হচ্ছে কমপ্লিট করতে হবে। সো এই জায়গায় সবচেয়ে বেশি যেটা পারবে সেটা হচ্ছে আপনাদের মনোযোগ। ঠিক আছে? আমি পার্ট বাই পার্ট বুঝায় যাবো, কিন্তু হ্যাঁ আমি আগে সরি বলে নিচ্ছি, কারণ আমার পক্ষে অনেক ডিটেলসে বলা পসিবল না। এইটা অবস্থায় ক্লাস আমার পক্ষে হচ্ছে 3 ঘন্টায় আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না অত বেশি, কিন্তু যতটুকু আপনাদের দরকার, যতটুকু দিয়ে আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সেগুলো আপনাদের জন্য ক্লিয়ার করা। আপনারা এখন কি করবেন? বিসমিল্লাহ বলে হচ্ছে বসবেন এবং দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে বোঝানোর তৌফিক দেয়। আপনারা যেইভাবে বুঝবেন ওইভাবেও যাতে হচ্ছে আমি কথাগুলো বলতে পারি এবং আমার কথাগুলো যাতে আপনারা ক্যাচ করতে পারেন, আদারওয়াইজ কিন্তু হচ্ছে লাভ নেই। আপনারা এটা জানেন কম বেশি যে আমরা শিখবে সবাই থেকে আসছি। শিখবে সবাই কি অফার করে? শিখবে সবাই স্টুডেন্টদের বিভিন্ন রকম স্কিল অফার করে। সোফার স্টুডেন্টরা সেই স্কিলগুলো কাজে লাগায়, নিজেদের স্কিলটাকে ডেভেলপ করে এবং মার্কেটপ্লেস বা বিভিন্ন জায়গায় যে হচ্ছে আর্ন করতেছে, কাজ করতেছে। আপনি এটা বুঝতে পারছেন কেন? সব নামান 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 ওইটা অন কেন? বলছিলাম না এসেই যে হচ্ছে ল্যাপটপের স্লাইড সব নামাইতে। আপনারা দুজন এক জায়গায় কেন? আসেন অন্য জায়গায় বসুন। ভাইয়েরা পুরা আমি শিখবে সবাইতে কাজ করতেছি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মেন্টর হিসাবে। পাশাপাশি আমি শিখবে সবাইতে লিড মেন্টর এবং হেড অফ সাপোর্ট। আর বেশি কথা হচ্ছে আমি বাড়াবো না, কারণ বাড়ালে হচ্ছে দেখা যাবে আপনাদের ওই মেইন যে পার্টগুলো সেগুলো নিয়ে আলোচনা হবে না। আজকে আমরা কি শিখবো পার্ট বাই পার্ট একটু আলোচনা করতেছি। এখন আমি কিছু ব্রিফ দিব, এই ব্রিফগুলো হচ্ছে ভালো করে মাথায় নেবেন, এরপর আমি সরাসরি কাজে চলে যাবো ইনশাআল্লাহ। প্রথমে যে বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস দেখবো। তো ওয়ার্ডপ্রেসের ইন্ট্রোটা একটু শুনবো বা ইন্ট্রোটা জানবো। আপনারা কি জানেন ওয়ার্ডপ্রেস কি? একটু হাত তুলুন তো। ওয়ার্ডপ্রেস কি কে কে জানেন? ওয়ার্ডপ্রেস কি কে কে জানেন? ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার সিএমএস। সিএমএস মানে কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনারা বিভিন্ন রকমের ওয়েবসাইট দেখছেন না, ভিজিট করছেন না? দারাজ বা হচ্ছে কি বলে ই ভ্যালি, এই টাইপের ওয়েবসাইট আপনারা ভিজিট করছেন না? ওই ওয়েবসাইটগুলোর ভিতরে কি থাকে বলেন তো? কন্টেন্ট। ওই ওয়েবসাইটগুলোর ভিতরে কি থাকে? কন্টেন্ট থাকে। এই কন্টেন্টগুলো কিভাবে আপনি অর্গানাইজ করবেন, কিভাবে সুন্দর করে ম্যানেজ করবেন, আমরা কোডিং করে করলে আমরা এগুলো আমাদেরকে হচ্ছে ধাপে ধাপে আমাদের তৈরি করতে হয়। কিন্তু সিএমএস এর মজার বিষয় হচ্ছে সিএমএস এর সব তৈরি করে দেওয়া আছে, আপনি খালি এগুলো নিয়ে সাজাবেন। কি করবেন? ওয়ার্ডপ্রেস কতটা পাওয়ারফুল, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা যায় না এমন কোনো ওয়েবসাইট নেই। নাম্বার 1, যে কোনো টাইপের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে। আর ওয়ার্ল্ডে প্রায় 100টা ওয়েবসাইটে 64টা ওয়েবসাইট তৈরি হয় হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে। সো ওই একটা সিএমএস এর সাথে আজকে আপনারা পরিচিত হতে যাচ্ছেন ইনশাআল্লাহ। আমরা সবার প্রথমে ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা করব, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে কাস্টমাইজেশন করব। ওয়ার্ডপ্রেসটা আসলে কিভাবে কাজ করে একটু হালকা একটা আইডিয়া দিই। ধরেন আপনার জন্য একজন মানুষ সবকিছু বানায় রাখছে, এবার সেটাকে আপনি আপনার মতো করে হচ্ছে সাজাচ্ছেন। এই বিষয়টাকে বলি হচ্ছে আমরা কাস্টমাইজেশন। কিন্তু ওয়ার্ডপ্রেসটা কিন্তু একটা ডেভেলপমেন্ট, মানে ওয়ার্ডপ্রেস একটা কিন্তু ডাইনামিক অ্যাপ্লিকেশন। ওয়ার্ডপ্রেসে সবকিছু তৈরি করেই রাখা হয়েছে, পরবর্তীতে সেই জিনিসটাকে আমরা আমাদের মতন করে সাজাচ্ছি। প্রথমে দেখবো আমরা ওয়ার্ডপ্রেসের ইন্ট্রো, তারপর যাবে হচ্ছে কাস্টমাইজেশন, তারপর যাবে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিতরে যেই ক্যারেক্টারিস্টিক্স বা ইত্যাদি বিষয়গুলো থাকে। আচ্ছা এইটা না, আমরা এইখান থেকে হচ্ছে শুরু করি। আসেন, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? যেটা বলছিলাম ওয়ার্ল্ডের মোস্ট পপুলার সিএমএস। আর সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে কন্টেন্ট ম্যানেজ করব। আর ওয়ার্ডপ্রেস এটা সম্পূর্ণ ডাইনামিক। কি এটা সম্পূর্ণ ডাইনামিক? আচ্ছা, আর ওয়ার্ডপ্রেসে ডাইনামিক ওয়েবসাইটে কীভাবে কাজ হয় একটা সিম্পল একটা আইডিয়া দিই। জাস্ট একটা বিষয় একটু দেখেন, আমি একটু পেইন্ট টুল নিয়ে এটা আপনাদেরকে একটু এঁকে দেখাই। একটা
একটা ডায়নামিক অ্যাপ্লিকেশনে দুইটা পার্ট থাকে সবসময়। একটা পার্ট থাকে হচ্ছে ওয়েবসাইট, যেই ওয়েবসাইটটা আমি আপনি সবাই আমরা ব্যবহার করতেছি। কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্টগুলো থাকে, যেমন ধরেন এটা একটা ই কমার্স ওয়েবসাইট, এখানে একটা প্রোডাক্ট আছে। সো এই প্রোডাক্টটা এইটা কীভাবে আপডেট হবে? একটা ডায়নামিক ওয়েবসাইটে 4টা কাজ প্রধান। কয়টা কাজ? 4টা ইম্পর্টেন্ট কাজ। ফেসবুকের একটা এক্সাম্পল দিই, বুঝতে পারবেন আশা করি। ফেসবুক একটা ডায়নামিক অ্যাপ্লিকেশন। আপনি যখন ফেসবুকে যাচ্ছেন, ফেসবুকে যে কি কোনো পোস্ট বাই ডিফল্ট করা থাকে, নাকি আপনি একটা পোস্ট করেন? আপনি একটা পোস্ট করেন। পোস্ট করার জন্য আপনি কিভাবে কাজ শুরু করেন? ওইখানে একটা ফর্ম দেওয়া আছে ফেসবুকে, ওই ফর্মের ভিতরে আপনি আপনার কমেন্ট বা হচ্ছে আপনার মতামত যা আছে সেগুলো আপনি লেখেন, আপনার মতন করে আপনি কন্টেন্ট দেন। দেওয়ার পরে কী করেন? সেই কন্টেন্ট পোস্ট করেন। পোস্ট করার পরে যায় হচ্ছে ফেসবুকের সার্ভারে। ফেসবুকের সার্ভারে ওইখানে ডাটাবেজ আছে, বা ফেসবুক চেক করতেছে আমি কি করতেছি। ওই জিনিসগুলো চেক করার পর ও যখন দেখে যে সব কিছু ঠিক আছে, ও কী করে? রিটার্নে আমাকে আমার প্রোফাইলে আমার ওই পোস্টটা দেখায় সে। তাহলে সবার প্রথমে পোস্ট ছিল না, আমি একটা পোস্ট ক্রিয়েট করছি। পোস্ট ক্রিয়েট করার পরে এটা চলে গেছে হচ্ছে ফেসবুকের সার্ভারে। ফেসবুকের সার্ভার থেকে রিটার্নে সেই পোস্টটা আমি আবার দেখলাম। আবার সেই পোস্টটাকে আমি এডিট বা ডিলিট করতে পারি। একটা ডায়নামিক অ্যাপ্লিকেশনে 4টা হাতিয়ার। এই 4টা হাতিয়ার ছাড়া হচ্ছে ও কাজ করতে পারে না। সবার প্রথমে কন্টেন্ট ক্রিয়েট করার মতন একটা ক্যাপাবিলিটি ওর থাকতে হবে। এরপরে কন্টেন্ট ক্রিয়েট করার পরে সেই কন্টেন্টটা হচ্ছে আপনাকে পড়তে হবে। কী করতে হবে? পড়তে হবে, বা পড়ার মতন একটা ব্যবস্থা থাকতে হবে। এরপরে আপনি যে ধাপটা যাবেন সেটা হচ্ছে কন্টেন্ট চাইলে আপনি এডিট বা ডিলিটও করতে পারবেন। একটু চিন্তা করেন, এই যে এখানে যে হচ্ছে পোস্ট, ধরেন এটা আমার ওয়েবসাইটের সবার উপরের অংশটা হচ্ছে হেডার, সবার নিচে ধরেন হচ্ছে ফুটার, মাঝখানে হচ্ছে একটা স্লাইডার টাইপের সেকশন থাকে। ধরেন এখানে একটা প্রোডাক্ট বা অ্যাবাউট আসের একটা কন্টেন্ট এই জায়গাটায় দেওয়া। এখন আমি চাচ্ছি এই কন্টেন্টটা ম্যানেজ করতে। আমার নর্মাল ইউজাররা ওয়েবসাইটে আসবে, সেই কন্টেন্টটা পড়তে পারবে, কিন্তু এই কন্টেন্টটাকে আমাকে ম্যানেজ করতে হবে, বা এই কন্টেন্টটা ওয়েবসাইটের অ্যাডমিনকে ম্যানেজ করতে হবে। এখন অ্যাডমিন এটা ম্যানেজ করবে কই থেকে? অ্যাডমিন ম্যানেজ করবে হচ্ছে আলাদা একটা ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেল থেকে। আমরা যে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করব, আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের 2টা পার্ট থাকবে। কয়টা পার্ট থাকবে? 2টা পার্ট। একটা থাকবে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা যে কেউ দেখতে পারবে, আর আরেকটা থাকবে হচ্ছে অ্যাডমিন প্যানেল। কি প্যানেল? বা ড্যাশবোর্ড। ওয়ার্ডপ্রেসের ওই ড্যাশবোর্ডে কী থাকবে? বিভিন্ন রকমের ফর্ম বা বিভিন্ন রকমের সেটিংস ধাপে ধাপে সাজানো থাকবে। সেই সেটিংসগুলো ব্যবহার করে আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে তৈরি করব। কিন্তু এগুলো কিন্তু এত সহজ না, বিষয়টা এত সহজ না। একজন ডেভেলপার অলরেডি উনি কী করছে জানেন? উনি প্রথমে আপনারা HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery এগুলোর নাম শুনছেন না? আপনারা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করতেছেন না? ফেসবুক, ইউটিউব বা হচ্ছে দারাজ বা হচ্ছে স্বপ্নর মতন ওয়েবসাইট আপনারা ভিজিট করতেছেন না? এই সমস্ত ওয়েবসাইটে যখন যে কন্টেন্টগুলো দেখতেছি এগুলো কিন্তু সব ডিজাইনের আন্ডারে। প্রথমে গ্রাফিক ডিজাইনার এগুলো ডিজাইন করে, এরপরে হচ্ছে ওয়েব ডিজাইনারের হাতে আসে। ওয়েব ডিজাইনার সম্পূর্ণ টেমপ্লেটটাকে রেডি করে, এই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপের মতন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কোডিং করে। পরবর্তীতে এটাকে হচ্ছে ব্যাকএন্ডে ফেলা হয়। ব্যাকএন্ডে এটাকে ডায়নামিক করার জন্য ব্যাকএন্ডের যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো ইমপ্লিমেন্ট করা হয়। এই যে ওয়ার্ডপ্রেস, এইটার ভিতরে HTML, CSS, বুটস্ট্র্যাপ, jQuery, জাভাস্ক্রিপ্ট এগুলো ফ্রন্ট এন্ডে ব্যবহার করা হয়েছে। আর ব্যাকএন্ডের পার্টে যে ওইখানে আপনার ব্যবহার হয়েছে হচ্ছে PHP এবং MySQL। ল্যাঙ্গুয়েজগুলো মনে থাকবে? আপনাদের একটা কিন্তু MCQ আছে, রাইট? আছে না? সো আজকের কী বলে যে হচ্ছে এই ইভেন্টের শেষের দিকে যে হচ্ছে কিন্তু ওই MCQটা দিবে, ওইটার জন্য কিন্তু হচ্ছে আমি কিছু কথা বলতেছি। এই কথাগুলোর উপরেই কিন্তু হচ্ছে আপনাদের ওই এক্সামটা হবে। সো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, নাহলে পরবর্তীতে সমস্যা হবে। নোট খাতা দিছি হাতে না সবাইকে? নোট খাতা নিছেন না? জাস্ট পয়েন্ট নোট করবেন, পুরো ডিটেলসে কেউ কিছু লিখতে যাবেন না, জাস্ট পয়েন্ট, ছোটো করে পয়েন্ট লিখবেন। আমি আবার বলতেছি, ডায়নামিক অ্যাপ্লিকেশনে 2টা পার্ট থাকবে। একটা থাকবে হচ্ছে আমাদের ওয়েবসাইট, আর একটা থাকবে আমাদের ড্যাশবোর্ড। কয়টা পার্ট থাকবে? তার মানে ওয়ার্ডপ্রেস যেহেতু একটা ডায়নামিক অ্যাপ্লিকেশন, এখানে কয়টা পার্ট থাকবে? দুইটা। ওকে ভাইয়েরা, পুরা আমরা ড্যাশবোর্ড আর ওয়েবসাইটের সাথে মোটামুটি একটু পরিচিত হয়েছি। একটু পরে আমরা চলে যাব আমাদের সরাসরি কাজে, বাট তার আগে না এই বিষয়গুলো একটু আইডিয়া নিয়ে নিই আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই ছবিটা, এটা হচ্ছে একটা ড্যাশবোর্ডের ছবি, আর এইটা হচ্ছে আমার ওয়েবসাইট, বাট আমরা এরকম বানাবো। আচ্ছা, নিচের দিকে আসেন। ওয়ার্ডপ্রেস দিয়ে যদি কাজ করতে যাই, কিছু পয়েন্ট মাথায় রাখেন। সবার প্রথমে আমাকে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হবে। আমি কাজ করব, আমাকে আমার ফাইল হায়ারার্কি, ফাইলের টেমপ্লেট রেডি করতে হবে না? না রেডি করলে কাজ করবো কীভাবে? তাহলে প্রথম স্টেপ কী হবে? ওয়ার্ডপ্রেস সেটআপ। ওয়ার্ডপ্রেস সেটআপটা কীভাবে হবে একটু পরে ভেঙে ভেঙে দেখব। আর ওয়ার্ডপ্রেসের 2টা পাওয়ারফুল ফিচার হচ্ছে থিম আর প্লাগইন। থিম আর প্লাগইন জিনিসটা কি? থিম হচ্ছে প্রিডিফাইন লেআউট। বলেন, প্রিডিফাইন লেআউট। প্রিডিফাইন লেআউট বলতে কি বোঝায়? কাইন্ড অফ আপনি চাইলে কিন্তু একটা কাপড় যে কোনো জায়গা থেকে কিনে আপনি নিজে কিন্তু হচ্ছে সেলাই করে বানাতে পারেন, অথবা আপনি দোকানে যেয়ে আপনার কাছে আপনি দেখতে পারবেন যে রেডিমেড বানানো আছে। আপনার কাছে যেইটা পছন্দ হইলো কাপড়, আপনি সেটা কিনলেন। থিমটা ঠিক ওই রকম। আপনি জিরো থেকে বানাইলেন না, কিন্তু আপনার জন্য অন্য একজন ডেভেলপার বানায় রাখছে।
আপনি ওইখান থেকে চুজ করে নিলেন। থিম হচ্ছে প্রি ডিফাইন্ড লেআউট। কি বলছি? আপনি যেমন থিম চুজ করবেন আপনার ওয়েবসাইট তেমনই হবে। কিন্তু কথা হচ্ছে ভাইয়া তাহলে কি আমি যেমন তেমন থিম আমি চুজ করব? না, থিম আর প্লাগইন এগুলো হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে প্রিমিয়াম। ফ্রি, প্রিমিয়াম। প্রিমিয়ামগুলির জন্য পে করতে হবে আর ফ্রিগুলোর জন্য পে করতে হয় না, বাট ফ্রিগুলোতে ফিচার কিছু কম থাকে। তো আমরা যদি চাই যে হ্যাঁ আমরা প্রিমিয়াম ব্যবহার করবো, সেক্ষেত্রে আমরা পারচেস করব। ফ্রি থিম দিয়েও সুন্দর করে ওয়েবসাইট তৈরি করা যায়। তো এই যে ফ্রি থিমগুলো যখন আপনি চুজ করবেন বা প্রিমিয়াম থিম যখন আপনি চুজ করবেন, আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ওই লেআউটটা আপনার সাথে যাবে কিনা। যেমন ধরেন আমি চাচ্ছি বিইউপির জন্য একটা ওয়েবসাইট তৈরি করব, আপনার একটু বলেন তো সাবজেক্ট কী হবে এই ওয়েবসাইটটার? এডুকেশন। এখন আমি যদি ই কমার্স দিয়ে বানাই, ই কমার্সের একটা থিম চুজ করি, এটি কি ভালো চয়েস হবে কিনা? তাহলে আমাকে কী টাইপের মানে থিম চুজ করা উচিত? এডুকেশনাল। সো আপনি যেমন ওয়েবসাইট তৈরি করবেন, আপনার ওয়েবসাইটের সাবজেক্ট যেমন হবে ঠিক ওই টাইপের একটা থিম চুজ করতে হবে। এইবার আস্তে আসলে ভালো হয়, হ্যাঁ অনেক আস্তে। এবার থিমটা ইনস্টল করার পরে মাথায় রাখবেন আপনার কী দরকার, শুধু থিম দিয়ে কাজ হয় না, ফাংশনালিটি দরকার। কী দরকার? এই ফাংশনালিটিগুলো দিবে হচ্ছে আপনাকে প্লাগইন। তার মানে আমরা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে যাই, প্রথম স্টেপটা কী হবে? ওয়ার্ডপ্রেস সেটআপ, নাম্বার 1 ওয়ার্ডপ্রেস সেটআপ। নাম্বার 2 কী হবে? আমি কী টাইপের ওয়েবসাইট তৈরি করবো ওই টাইপের আমাকে থিম বাছাই করতে হবে, এবং তার সাথে হচ্ছে কী টাইপের ফাংশনালিটি লাগবে ওই টাইপের হচ্ছে প্লাগইন আমাকে নিতে হবে। আর ম্যাক্সিমাম টাইমে যেটা হয়, আপনি যেই থিম ইনস্টল করছেন সেই থিমই আপনাকে রিকমেন্ড করে দিবে ওই প্লাগইনগুলো তুমি ইনস্টল করো, নাহলে তুমি সুন্দর করে কাজ করতে পারবে না। এতটুকু পার্ট ক্লিয়ার? এরপর আমি সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব, তখন কিন্তু হচ্ছে ভাইয়া আমি আবার এরকম মানে ডেসক্রাইব করতে পারবো না। সো শুরুতে ওভারলে বা যাই বলেন না কেন আইডিয়া দিয়ে দিচ্ছি, এটা মাথায় রাখেন। আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন ওই ওয়েবসাইটগুলো এক পেজের হতে পারে বা একের অধিক পেজ হতে পারে। এই ওয়ান পেজের ওয়েবসাইটগুলোকে আমরা বলে থাকি ল্যান্ডিং পেজ, আর যদি হচ্ছে একের অধিক হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে মাল্টিপল পেজ। তাহলে ওয়েবসাইটে পেজ কয় রকমের হতে পারে? কি কি? হয় ওয়ান পেজ ওয়েবসাইট অথবা একটু তাকান পেইন্টের দিকে, ধরেন এইটা একটা ওয়ান পেজের ওয়েবসাইট, এবং আপনারা কখনো কোনো ওয়ান পেজের ওয়েবসাইট ভিজিট করছেন? আপনারা একটা হাত তুলেন তো, কে ওয়ান পেজ ওয়েবসাইট ভিজিট করছেন? গাইজ এক্সপ্লোর করতে হবে। আপনারা এখানে কোন সেক্টর থেকে আসছেন? সিএসসি, নন সিএসসি? সিএসসি কারা কারা হাত তুলেন, ভালো করে মাথার উপরে হাত তুলেন। এই একজন সিএসসির আর বাকি সব হচ্ছে নন সিএসসি। মানে সিএসসির পোলাপানের কোডিংয়ের দিকে আগ্রহ নাই না? মাশাআল্লাহ, ভালো ভালো ভালো, কোনো সমস্যা নাই। আমি এটা বলতেছি না যে হচ্ছে সিএসসি তার অগ্রাধিকার বেশি পাবে, বিষয়টা এমন না। আমি বহুত সিএসসির পোলাপান দেখছি যে সিএসসি কমপ্লিট করার পরে মার্কেটিং বা ম্যানেজমেন্টে যে জব করতেছে। বহুত এক্সাম্পল আছে যে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে এসে এই সেক্টরে ভালো কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। সো আপনাদের জন্য অপরচুনিটি ওপেন। একটু তাকান, ওয়ান পেজের একটা ওয়েবসাইটে সবার প্রথম এইখানে হচ্ছে ওয়েবসাইটের লোগো থাকে, এরপরে ছোট ছোট করে আমাদের ওয়েবসাইটে কিছু মেনু থাকে না? এবং এইখানে যেটা হয় ওয়ান পেজ ওয়েবসাইটে যখন আপনি কোনো একটা মেনুতে ক্লিক করবেন, দেখবেন যে একটা সেকশন উপরের দিকে চলে আসে। অ্যাকচুয়ালি সেকশন উপরের দিকে চলে আসে না, আপনাকে হচ্ছে ওই জায়গাটাতে মেনুতে ক্লিক করার পরে নিয়ে যাওয়া হয়। এইখানে যেটা হয় সেটা হচ্ছে এই সেকশনটা তৈরি করার পরে এই সেকশনটাকে মেনুতে কল করে দেওয়া হয়, কারণ এটা মাল্টিপল পেজের ওয়েবসাইট না। তো ওয়ান পেজের ওয়েবসাইটে যেটা হয়, আপনার ওয়েবসাইটে যে সেকশনগুলো থাকবে সেই সেকশনগুলো মেনুতে কানেক্ট হবে। ভাইয়ার এতটুকু পার্ট ক্লিয়ার? আমার কথা কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? আমি কিন্তু ভেঙে ভেঙে বলার চেষ্টা করতেছি যাতে আপনি সিএসসি নন সিএসসি ইট ডাজন্ট ম্যাটার, আপনি যাতে হচ্ছে বুঝতে পারেন বাস। এবার আসেন মাল্টিপল পেজের ওয়েবসাইটে কী হবে। মাল্টিপল পেজের ওয়েবসাইটে যেটা হয় অনেকগুলো হচ্ছে পেজ থাকে, অনেকগুলো পেজ থাকতে পারে। খেয়াল করবেন একটা পেজ হোক আর 100টা পেজের ওয়েবসাইট হোক, যাই হোক না কেন, একই হেডের সবগুলো পেজে হয়, একই ফুটার সবগুলো পেজে হয়। এটা খেয়াল করছেন কখনো? এইটা কিন্তু কখনোই হবে না যে আপনার কাছে আপনি মনে করেন যে 5টা পেজের একটা ওয়েবসাইট তৈরি করছেন, একটা ওয়েবসাইট তার 5টা পেজ, 5টা পেজে 5টা হেডার 5টা মেনু বার, মানে 5 রকমের হচ্ছে ফুটার। এটা কখনোই হবে না। তাহলে সিস্টেমটা কি? 5টা পেজে একই রকম হেডার থাকবে, 5টা পেজে একই রকম ফুটার থাকবে। আমার কথা শুনতেছেন সবাই? মাঝখান থেকে কিন্তু দাঁড়ায় জিজ্ঞাসা করাবো, দাঁড়া করায়। সো ধরেন এইটা আমাদের অনেকগুলো পেজের ওয়েবসাইট। সো এইখানে হচ্ছে আমাদের হেডারে হচ্ছে আমাদের যে মেনু আইটেমগুলো থাকবে। আমি যখন মেনুতে ক্লিক করব তখন আমাকে অন্য আরেকটা পেজে নিয়ে চলে যাবে। তাহলে ওয়েবসাইট সাধারণত পেজের উপরে ডিপেন্ড করে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, এক ওয়ান পেজ ওয়েবসাইট আর একটা কি মাল্টিপল পেজ ওয়েবসাইট। সো আমরা পেজ ক্রিয়েট করব, আর পেজের ভিতরে আমাদের নেভিগেশন করতে হবে না। এক পেজ থেকে আরেক পেজ বা এক কন্টেন্ট থেকে আরেক কন্টেন্ট আমরা যদি যেতে চাই, সো সেই ক্ষেত্রে আমাদের মেনু বার ব্যবহার করতে হবে। আর ওয়ার্ডপ্রেসের ভিতরে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসের সেটিংস।
ওয়ার্ডপ্রেস আপনাকে কোড করতে হবে না, মজার বিষয় হচ্ছে এটা, আপনার জন্য আরেকজন কোড করে সব তৈরি করে দিছে, আপনাকে কোড করতে হবে না, কিন্তু কষ্ট একটা আছে, এটা হচ্ছে এত সেটিংস, মাঝে মাঝে দেখলে আমার নিজেরই বিরক্ত লাগে যে এত ক্যান সেটিংস। এখন তাহলে বলতে পারেন যে ভাই এত সেটিংস তাহলে কাজ করবো কীভাবে? মজার বিষয় হচ্ছে আপনি একবার একটা ওয়েবসাইট তৈরি করার পরে পরবর্তীতে যত ওয়েবসাইট তৈরি করেন না কেন দেখবেন ওই সেটিংসগুলোই বারবার রিপিট হচ্ছে। সিএসসি স্টুডেন্টকে হাত তোলেন তো। আচ্ছা, প্রথম দিকে আপনাদের ল্যাঙ্গুয়েজ কী পড়াইছে? সি। কেন বলতে পারেন সি পড়ায়? মাদার। এই কেন মাদার? কারণ ওইটার উপরে ডিপেন্ড করে অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো তৈরি হয়েছে। আপনি পাইথনে যান, আপনি হচ্ছে পিএইচপিতে যান, বা হচ্ছে আপনি অন্য কোনো অ্যাপ্লিকেশনে যান, এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কনসেপ্ট, দেখবেন যে আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি শিখে ফেলছেন, অন্য আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করলে দেখবেন কি জানেন, ওই জিনিসটা এইখানেও আছে। সো এই যে থিম বা ইত্যাদি যে বিষয়গুলো, এগুলো তো মোটামুটি কাহিনী একই রকম। আজকে আপনি একটা ব্লগিং টাইপের ওয়েবসাইট তৈরি করেন, কালকে যদি ই কমার্স তৈরি করতে চান, দেখবেন এই ব্লগিংয়ের বেশ কিছু অংশ ই কমার্সেও যে হচ্ছে যুক্ত হয়েছে। আমার কথা কি বুঝাতে পারছি? তার মানে আপনি কষ্ট করবেন একবার এবং সেটার বেনিফিট আপনি হচ্ছে বারবার রিটার্ন পেতে থাকবেন। আর আলটিমেটলি ওয়ার্ডপ্রেসের সেটিংসগুলো আমরা রেডি করার পরে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট রেডি করতে হবে না? আর কন্টেন্ট রেডি করার জন্য একটা ওয়েবসাইটে, একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে আপনি 2 রকমের ফাংশনালিটি পাবেন। এই দুইটার যে কোনো একটা দিয়ে আপনি কাজ করবেন, অথবা দুইটাও আপনি ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে কি বলছি পড়েন, ব্লগ, আরেকটা কি পেজ বিল্ডার। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে কাজ করার জন্য আমাদেরকে হয় ব্লগ বিল্ডার ব্যবহার করতে হয় অথবা পেজ বিল্ডার ব্যবহার করতে হয়। বলেন কি বলছি? হয় ব্লগ বিল্ডার অথবা পেজ বিল্ডার। এখন বলতে পারেন ভাইয়া এই ব্লগ বিল্ডার বা পেজ বিল্ডার যে কথাগুলো বললেন, এই জিনিসগুলো কি? আমরা তো এগুলো বুঝতেছি না। HTML-এ কোড করার অভ্যাস আছে কার কার, বা করছেন, এক লাইন হইলেও জীবনে কোড করছেন? একটু হাত তুলেন তো। ওকে, হাতগুলো নামান, থ্যাংক ইউ। আপনারা যখন HTML দিয়ে একটা কন্টেন্ট তৈরি করেন, ধরেন আমি টাইটেল টাইপের একটা টেক্সট লিখবো, ওই টাইটেল টাইপের একটা টেক্সট লেখার জন্য আমাকে কী করতে হয়? H1-এ শুরু, H1-এ শেষ, মানে কোডিংটা নিয়ে এসে কোড বসাইতে হয়। এইখানে যেটা হবে যে ওয়ার্ডপ্রেসের পার্ট আপনাকে কোড করে কিছু তৈরি করতে হবে না, ওরা আপনাকে ফাংশনালিটি তৈরি করে দিছে। আপনি জাস্ট যেই রকমের কন্টেন্ট ক্রিয়েট করতে চান ওই রকমের আপনাকে বিল্ডার চুজ করতে হবে। কি চুজ করতে হবে? আর এই বিল্ডারগুলোকে ওরা 2 রকমের রাখছে, একটা হচ্ছে ব্লক বিল্ডার, একটা হচ্ছে পেজ বিল্ডার। কি বলছি বলেন? এখন এই ব্লক বিল্ডার আর পেজ বিল্ডারের পার্থক্য কি? পার্থক্য তেমন কিছু না, পার্থক্য হচ্ছে উৎপত্তিতে। ওয়ার্ডপ্রেসের যে হচ্ছে বাই ডিফল্ট যে ডেভেলপার, ওয়ার্ডপ্রেসের যে কমিউনিটি, তারা হচ্ছে পেজের কন্টেন্টগুলোকে মডিফাই করার জন্য যে বিল্ডারটা ব্যবহার করছে ওইটা হচ্ছে ব্লক বিল্ডার। কি নাম ওইটার? অনেক রকমের ব্লক বিল্ডার আছে, বাট মোটামুটি পপুলার একটা ব্লক বিল্ডার হচ্ছে গুটেনবার্গ। নামগুলো মনে থাকবে? কি বলছি? গুটেনবার্গ একটা ব্লক বিল্ডার, গুটেনবার্গ। আর ওয়ার্ডপ্রেসে অনেক রকমের এই ব্লক বিল্ডারের মতন অনেক রকমের পেজ বিল্ডারও আছে। একটা পপুলার পেজ বিল্ডার হচ্ছে এলিমেন্টর। কি নাম? আজকে আপনারা জানেন যে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করবো সেই ওয়েবসাইটের ভিতরে হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করব। এটা জানেন না আপনারা? আপনাদেরকে দেখে মনে হইতেছে আপনাদেরকে কেউ জানি মাইরা বকা দিয়া তারপরে আইনা বসাইছে। কেন আপনাদের মন খারাপ? কেন মন খারাপ আপনাদের? আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। ওরা বিউপির ওরা আমাকে বলছে ভাই এলিমেন্টর দিয়ে করতে হবে, তাই আমি এলিমেন্টর দিয়ে করতেছি। আর এলিমেন্টরটা মোটামুটি হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এবং ফ্রি এবং অনেক পপুলারিটির দিক দিয়ে অনেক পপুলার। আরও কিছু পেজ বিল্ডারের নাম বলে দিই, মাথায় রাখেন। WP বেকারি পেজ বিল্ডার, বেকারি। একটা হচ্ছে DV বিল্ডার। এই বিল্ডারগুলো মোটামুটি রকমের পপুলার। ভাইয়েরা পুরা এই পার্টগুলো কি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি? ব্লক বিল্ডার নাম হচ্ছে গুটেনবার্গ। ব্লক বিল্ডার যেভাবে কাজ করে পেজ বিল্ডারও একইভাবে কাজ করে, খালি উৎপত্তি আলাদা। ওয়ার্ডপ্রেসের কমিউনিটি তৈরি করছে ব্লক বিল্ডার, আর অন্যান্য থার্ড পার্টি ডেভেলপাররা তৈরি করছে হচ্ছে পেজ বিল্ডার। বয়েজ অ্যান্ড গার্লস, এটা ক্লিয়ার? আমরা পরে পাঠে যাব। আসেন আরেকটা বিষয় একটু আলোচনা করি। আমরা ফিগমা নিয়ে কাজ করব না? মানে আমরা আমাদের অ্যাজ এ ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, আমাদেরকে ফিগমা নিয়ে অনেক কিছু জানতে হয় না, কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ফিগমা ডিজাইন দিবে, সেই ফিগমা ডিজাইনটাকে আপনাকে হচ্ছে ডেভেলপমেন্টে রূপান্তর করতে হবে, তো ওয়েবসাইটে রূপান্তর করতে হবে। সো সেই ক্ষেত্রে দেখা যায় কি জানেন, আমাদের কিছু ফিগমা টুলসের সাথে পরিচিত হতে হয়। ফিগমা টুলসগুলোর সাথে মোটামুটি পরিচিত হলেই আপনি যে কেউ আমরা কাজ করতে পারবো। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সো ফিগমা দিয়ে আমাদের প্রজেক্ট বা আমাদের কাজ শুরু হয় কিভাবে, একটু এক নজর এদিকে তাকান, আমি দেখাই ফিগমা দিয়ে একটা প্রজেক্ট কিভাবে শুরু হয়।
ফিগমা দিয়ে কাজ করার জন্য সবার প্রথমে আপনার ক্লায়েন্ট একজন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করবে। কাকে? গ্রাফিক ডিজাইনার ফিগমা প্ল্যাটফর্মে যাবে এবং এটা ফ্রি। আপনারা জানেন না যে ফিগমা ফ্রি? ফিগমাতে যে আপনাকে জাস্ট হচ্ছে সাইন ইন করতে হবে, সাইন ইন করলে আপনি কাজ করতে পারবেন। তো গ্রাফিক ডিজাইনার ফিগমা প্ল্যাটফর্মে যে সবার প্রথমে সাইন ইন করে, সাইন ইন করার পরে সে একটা ড্যাশবোর্ড নেয়। আপনারা ফটোশপে কাজ করছেন কে কে? হাত তুলেন তো। ওকে, ফিগমায় কাজ করছেন কে কে? হাত তুলেন তো। ওকে, সো এই যে ড্যাশবোর্ডে যাওয়ার পরই ওইখানে আপনাকে কী করতে হয়? পার্ট বাই পার্ট, লেয়ার বাই লেয়ার কন্টেন্ট তৈরি করতে হয়। কীভাবে কন্টেন্টগুলো তৈরি হবে? লেয়ার বাই লেয়ার, সেকশন বাই সেকশন। তো আপনার ক্লায়েন্ট গ্রাফিক ডিজাইনারের কাছ থেকে একটা ফিগমা লিঙ্ক পাবে, তার টেমপ্লেটটার একটা লিঙ্ক পাবে। এই লিঙ্কটা সে আপনাকে দিবে। এই লিঙ্কটা নিয়ে আপনি ব্রাউজারে ওপেন করবেন। এই লিঙ্কটা নিয়ে আপনি ব্রাউজারে ওপেন করবেন। ব্রাউজারে ওপেন করার পরে ব্রাউজার আপনাকে জাস্ট এই figma.com থেকে ওই ফাইলটা দেখতে দিবে, আপনাকে কাজ করতে দিবে না। ফিগমা দিয়ে কাজ করতে গেলে সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিগমার এই টেমপ্লেটটাতে আপনাকে লগ ইন, মানে ফিগমাতে লগ ইন করতে হবে। ফিগমার সাইটে কী করতে হবে? সো লগ ইন করবো কীভাবে? জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিলেই কাজ হয়ে যাবে। আপনি ফ্রি, এখানে লগ ইন করে ফেললেন। সো লগ ইন করার পরে দেখেন এখানে আমি অলরেডি লগ ইন করা আছি figma.com-এ। সো এখানে আমার টেমপ্লেটটা আমি দেখতে পাচ্ছি। এই জায়গাতে আমাদের কি করতে হবে? আমাদের যে টেমপ্লেটটা দিবে সেই টেমপ্লেটটা আমরা কি করব? আমাদেরকে যে টেমপ্লেটটা দিছে সেটার ভিউ অ্যাক্সেস পাইছি আমরা। অ্যাক্সেস দুই রকমের হবে, একটা হচ্ছে এডিট অ্যাক্সেস, একটা হচ্ছে রিড অ্যাক্সেস। ভিউ বা রিড অ্যাক্সেস পেলে আমরা জাস্ট ওকে দেখতে পারবো, ওর থেকে কন্টেন্ট নিতে পারবো, কিন্তু ওকে মডিফাই করতে পারবো না। কিন্তু আমাদের কাছে যদি এডিট অ্যাক্সেস থাকতো আমরা এই ছবিটা ড্র্যাগ করে পাশে টেনে ফেলে দিতে পারতাম। বুঝাইতে পারতেছি? মানে আমি এটাকে এডিটও করতে পারতাম। এখন আমার দরকার কি? ক্ষেত্র বিশেষে শুধুমাত্র ভিউ অ্যাক্সেস হলেই আমাদের হয়ে যায়। ঘুম আসতেছে? ক্ষেত্র বিশেষে শুধু ভিউ অ্যাক্সেস হলেই হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে আমাদের এডিট অ্যাক্সেসও দরকার হতে পারে। কিসের দরকার হতে পারে? এখন এডিট অ্যাক্সেস দরকার হলে আমরা কি করব? একটু তাকান। figma.com এই সাইটটাতে যদি আমি হচ্ছে এই যে figma.com লিখলাম না, আমি হচ্ছে ড্যাশবোর্ডে যাচ্ছি, সরাসরি ড্যাশবোর্ডে চলে আসি। এই যে ড্যাশবোর্ড। আপনি চাইলে ক্লায়েন্ট আপনাকে যে ফাইলটা দিছে সেইটা আপনি আপনার এখানে ড্রাফট আকারে কপি করে ফেলতে পারেন। যখনই আপনি কপি করে নিয়ে আসবেন আপনার এডিট অ্যাক্সেস চলে আসবে। তার মানে ভিউ অ্যাক্সেসও আমার কাছে আছে, এডিট অ্যাক্সেসও চাইলে আমি বানিয়ে নিতে পারি। এটা মাঝে মাঝে দরকার হতে পারে। কেন দরকার হতে পারে? একটু দাঁড়ান, অন্য একটা ফিগমা ফাইল থেকে একটু দেখাই। আসতেছি ভাইয়া, আমি প্রশ্নের উত্তর দিব। একটা রিড অ্যাক্সেস, এটাও রিড। একটা বিষয় খেয়াল করে দেখছেন এখানে যে লেআউটের পিছনে কিছু দাগ দেওয়া আছে, এটাকে বলা হয় গ্রিড। কী বলা হয়? গ্রিড। আপনাদেরকে এই পর্যায়ে এসে একটু গ্রিডের সাথে পরিচয় করাইতে হবে। আপনারা যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন মাথায় রাখবেন ওয়েবসাইট মাস্ট রেসপন্সিভ হইতে হবে। কি হইতে হবে? এখন বলতে পারেন যে ভাইয়া রেসপন্সিভ জিনিসটা কি? আপনি এমনভাবে একটা লেআউট তৈরি করবেন যে লেআউটটা আপনার ইউজার কোন ডিভাইস থেকে ব্যবহার করবে সেটা তো আপনি জানেন না, কিন্তু যেই ডিভাইস থেকেই ব্যবহার করুক না কেন ডিভাইস অনুপাতে সে নিজেকে খাপ খাওয়াই নেবে। একটু একটা ডেমো এক্সাম্পল দিব, দেখা যায় স্ক্রিন। তাকান, এখানে দেখছেন সবার উপরে যে হেডার, তাই না? অনেকগুলো আইটেম আমাদের হেডারে। আইটেমগুলো পাশাপাশি রয়েছে না? জায়গা বেশি, পাশাপাশি রয়েছে, বড় স্ক্রিন। একটু তাকান, ধরেন হচ্ছে দুইটা বাটন টাইপের আইটেম। এটা বাটন না, জাস্ট দুইটা হচ্ছে মনে করেন যে হচ্ছে আইটেম, পাশাপাশি দেখা যায় দুইটা আইটেম। একটু বলেন তো এই দুইটা আইটেম যখন আপনি মোবাইল স্ক্রিনে দেখতে যাবেন দুইটা আইটেম পাশাপাশি জায়গা দিতে পারবেন আপনি? না। তখন আমরা কীভাবে দেখি? আপনার ফেসবুক ইউজ করেন না? ইউটিউব ইউজ করেন? ইউটিউবে যখন হচ্ছে কোনো একটা ভিডিও দেখেন ডেস্কটপ স্ক্রিনে যখন কোনো ভিডিও দেখেন, ধরেন হচ্ছে এটা আপনার ডেস্কটপ স্ক্রিন, ভিডিওগুলো থাকে কীভাবে? এইভাবে থাকে না পাশাপাশি? কিন্তু যখন দেখবেন মোবাইল স্ক্রিনে গেছেন এই একটা আরেকটা নিচে নিচে আসতেছে। কেন হইল এটা? কারণ ডেস্কটপ স্ক্রিনে বেশি জায়গা আছে, পাশাপাশি দুইটা কেন, আরও আইটেম রাখলেও সমস্যা নাই, কিন্তু মোবাইল স্ক্রিনে তো আমার জায়গা বেশি নাই, পাশাপাশি দুইটা আইটেম রাখলে দেখতে ছোট দেখা যাবে। ইউজার বেশি হচ্ছে ওটাকে সুন্দর করে ব্যবহার করতে পারবে না, ইউজার ফ্রেন্ডলি ডিজাইনটাও হবে না। সো তখন কি করা হলো? মোবাইল স্ক্রিনে ওটাকে রেসপন্সিভ করা হয়েছে। রেসপন্সিভের কনসেপ্টটা শেখেন। রেসপন্সিভ জিনিসটা কি? এমনভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে যাতে ওয়েবসাইটটা আপনি যে কোনো ডিভাইস থেকেই ব্যবহার করেন না কেন ওয়েবসাইটের কন্টেন্ট ডিভাইস অনুপাতে নিজেকে খাপ খাওয়ায় নেয়। ডেফিনেশনটা কি মনে থাকবে? আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, এমনভাবে তৈরি করবেন যাতে ওয়েবসাইট রেসপন্সিভ হয়। আপনার ওয়েবসাইট যদি রেসপন্সিভ হয় তাহলে যে কোনো ডিভাইস থেকে আপনার ইউজারও এটা ব্যবহার করতে পারবে। আর যখন যেই ইউজার যেই ডিভাইস ওপেন করবে ওই ডিভাইস অনুপাতে ওই ওয়েবসাইটের কন্টেন্ট কী করবে? ডিভাইস অনুপাতে নিজেকে খাপ খাওয়াই নেবে। নিজেকে কী করবে?
কিসের অনুপাতে খাপ খাওয়াই নিবে? যেমন বড় স্ক্রিনে পাশাপাশি আইটেম আর মোবাইল স্ক্রিনে আইটেমগুলো আসে কীভাবে? একটু তাকান, এইটা একটা রেসপন্সিভ ওয়েবসাইট, এইটার লেআউটটা দেখাই। ডেফ টুলের সাথেও একটু পরিচিত হতে হবে। আপনাদের কি ডেফ টুলের সাথে পরিচয় আছে? ডেফ টুল কেউ শুনেন নাই ডেফ টুলের নাম? ওকে, একটু তাকান, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করছেন কেউ? কখনো কোনো ওয়েবসাইট ইন্সপেক্ট করছেন? যখন এই ওয়েবসাইটটা ইন্সপেক্ট করবেন নিচে একটা উইন্ডো ওপেন হয়েছে, এই উইন্ডোটার নামই হচ্ছে ডেফ টুল। কী নাম এটার? ডেফ টুল। এই ডেফ টুলে দেখবেন গুগল ক্রোমে বা অন্যান্য ব্রাউজারে কোনায় একটা হচ্ছে অপশন আছে যেখানে আপনি স্ক্রিনগুলোকে টগল করতে পারবেন। এই স্ক্রিনে ক্লিক করার পরে এখানে কি দেখা যায় যে বিভিন্ন রকমের স্ক্রিন আসতেছে। এই ছেলেরা এদিকে তাকান, পয়েন্ট মিস করতেছেন। এখানে দেখা যায় বিভিন্ন রকমের যে হচ্ছে স্ক্রিন আসতেছে, দেখা যায়? দেখেন তো আমার একটা ওয়েবসাইট কিন্তু বিভিন্ন স্ক্রিন অনুপাতে নিজেকে খাপ খাওয়াই নিচ্ছে কিনা। যেমন বড় স্ক্রিনে আইটেমগুলো কিভাবে আসে, পাশাপাশি মোবাইলে কিভাবে আসে এগুলো। এই যে দেখেন, এটাকে আমরা 3 ডট মেনু বলি, বাট অ্যাকচুয়ালি এই ফাংশনালিটি যেটা আসলো এটাকে হচ্ছে বলা হয় অফ ক্যানভাস। কি বলা হয়? অফ ক্যানভাস ফাংশনালিটি। আর ওই যে দেখেন তো ওই দুইটা আইটেম পাশাপাশি ছিল, এই দুইটা আইটেম কি পাশাপাশি আছে? কিভাবে আছে ভাইয়ারা? আমি কি আপনাদেরকে এই পার্টগুলো বুঝাইতে পারতেছি? আমরা একটু পরে সরাসরি কাজে চলে যাব, কিন্তু এই বিষয়গুলো যদি আপনি না জানেন, কোনো ইন্টারভিউ বোর্ডে যে আপনাকে হচ্ছে কী করবে না, লং টার্মে আপনি হচ্ছে ওইখানে কাজ করতে পারবেন না। মানে ইন্টারভিউ বোর্ডে বসার পরেই বা বসার আগেই সে আপনার এই সমস্ত নারী নক্ষত্র এগুলো দেখবে, আপনাকে টোকা দিবে, সে দিয়ে বোঝার চেষ্টা করবে যে আসলেই ছেলেটা হচ্ছে কাজগুলো জানে কিনা। যদি আপনি জানেন, আপনি এই সমস্ত ডেফিনেশনগুলো তাকে দিতে পারবেন ইনশাআল্লাহ। সো ফিগমাতে ক্লায়েন্ট আমাদেরকে একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কটা আমরা ওপেন করব। ওপেন করার পরে ক্লায়েন্ট মানে আমাদেরকে হচ্ছে যে ফাইলগুলো দিয়ে, যে ফাইলটা দিছে সেটা বিভিন্ন টুল ব্যবহার করে আমরা সেটাকে ব্যবহার করব। চলেন আমরা ফিগমা ফাইলটাকে একটু ওপেন করি। এইখানে আমাদের ফিগমা ফাইলটা আমরা দেখতে পাচ্ছি। এই যে ফিগমা ফাইলটা, আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল আর হচ্ছে স্ক্রল আপ যদি করেন তাহলে এটা হচ্ছে জুম ইন, আর স্ক্রল ডাউন করলে জুম আউট। এই শর্টকাটগুলো মাথায় রাখেন, কাজ করতে গেলে শর্টকাটগুলো কাজে লাগবে। কিবোর্ড থেকে স্পেস যদি প্রেস করে রাখেন, কিবোর্ড থেকে কি বলছি, স্পেস প্রেস করে রাখলে হ্যান্ড টুল চলে আসবে। এইটা দিয়ে আপনি হচ্ছে ড্র্যাগ করে উপরে নিচে যে কোনো জায়গায় আপনার উইন্ডোটা সেট করতে পারবেন। হাতের ডান দিকে দেখবেন যে এখানে যখন কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করবেন, ওই এলিমেন্টের প্রপার্টি বা কিছু কোড বা কিছু হিন্ট আপনাকে দিবে। যেমন আমি এখানে এই ইমেজটা চুজ করছি, দেখা যায়? এই ইমেজটা চুজ করার পরে এই যে দেখেন প্রপার্টির পার্টে দেখা যায় যে হচ্ছে এই যে ইমেজটার কিছু প্রপার্টি দেখাচ্ছে, উইথ দেখাচ্ছে, হাইট দেখাচ্ছে, দেখা যায় না? এবং এইখানে দেখেন এক্সপোর্ট একটা অপশন আছে। বাট এইখান থেকে সরাসরি এক্সপোর্ট করার আগে আমাকে আগে দেখতে হবে যে আমি ইমেজটাকে ঠিক মতো নিছি কিনা, নাকি ইমেজের বাড়তি অন্য কোনো অংশ নিয়ে গেছি। তুমি ঘুমায়ও না, পানি খাও, একটু টুলগুলোর সাথে পরিচিত হন। আপনার কাছে যখন ভিউ অ্যাক্সেস থাকবে, কি অ্যাক্সেস? যখন ভিউ অ্যাক্সেস থাকবে তখন আপনি পাবেন একটা মুভ টুল, একটা হ্যান্ড টুল, একটা কমেন্ট টুল। যখন আপনি মুভ টুলে ক্লিক করবেন, এই মুভ টুল দিয়ে কন্টেন্ট সিলেক্ট করতে পারবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন যে আমি একটা এলিমেন্ট সিলেক্ট করতেছি, এইখানে সম্পূর্ণ কন্টেন্ট একসাথে সিলেক্ট হয়েছে। কিন্তু আমি যদি চাই যে না, আমি ওর ডিপলি আরও ভিতরে যাব, এই টাইটেল, এই প্যারাগ্রাফ, এই বাটনগুলো আমি আলাদা করে সিলেক্ট করব, ডবল ক্লিক করবেন। কি করবেন? অথবা ডবল ক্লিক না করলেও হাতের বাম দিকে তাকান, যখন এই পুরো এলিমেন্টটা ধরছি, দেখা যায় এখানে একটা হচ্ছে লেয়ার সিলেক্ট হয়েছে। এইখান থেকে দেখেন এই লেয়ারটাকে আপনি কলাপস করবেন, কলাপস করলেই একটা আইটেম দেখা যায়। ভাইয়েরা পুরো পারবো এইভাবে করে এলিমেন্টগুলো সিলেক্ট করতে। এবার এলিমেন্টগুলো সিলেক্ট করার পরে ধরেন এই ইমেজটা সিলেক্ট হলো, এখানে আমি একটু এটাকেও ভেঙে দেখবো যে এখানে কি আছে। এইখানে ছোট ছোট করে কিছু হচ্ছে সেট করা হয়েছে, তার মানে সম্পূর্ণ পার্টটা আমরা একবারে নিব। এই যে প্রোফাইল পিকচারে ক্লিক করে এক্সপোর্টে যাবেন। কোথায়? এক্সপোর্টে যে যদি এক্সপোর্ট অপশন না থাকে এই প্লাসে ক্লিক করবেন, আর এই এক্সপোর্ট অপশনটা পাবেন প্রপার্টিজে। প্লাসে ক্লিক করার পরে এখানে দেখবেন বলবে যে কত গুণ বড় করে তুমি এই ছবিটা ডাউনলোড করতে চাও। আমরা যে কোনো ছবির অ্যাকচুয়াল সাইজ ডাউনলোড করব, আর যেটা হবে হচ্ছে 1 গুণ। যদি আমি এখানে 2 গুণ দিই তাহলে কী হবে বলুন তো? এই ছবিটার সাইজ আছে কত দেখছেন? যা সাইজ আছে তার ডবল সাইজ হচ্ছে ডাউনলোড হবে। আমার দরকার নাই, আমি অ্যাকচুয়াল সাইজ দিয়ে। আর এই ছবিটা বলুন তো একটু ট্রান্সপারেন্সি হবে কিনা, কোনো একটা আইটেম ট্রান্সপারেন্ট কিনা, এটা আপনি লেআউট দেখে বুঝতে হবে। সাধারণত একটা ওয়েবসাইটের হচ্ছে যেই লোগোগুলো থাকে বা যে আইকনগুলো থাকে বা সোশ্যাল মিডিয়া যে আইকনগুলো থাকে, এগুলো ট্রান্সপারেন্ট হয়। কি হয়?
তো এই লোগোগুলোকে বা এই টাইপের ইমেজগুলোকে আমরা সাধারণত পিএনজি ফরম্যাটে নিতে হয়। কি ফরম্যাটে? আপনারা ছবি তুলেন না, ছবির বিভিন্ন রকমের হচ্ছে কি এক্সটেনশন আছে, ফাইল এক্সটেনশন। বলেন তো ছবির কি কি ফাইল এক্সটেনশন আছে? জেপিজি, পিএনজি, আর কি? জেপিইজি, পিডিএফ হচ্ছে টেক্সট ফরম্যাট। জেপিইজি, তারপরে জিআইএফ ফরম্যাটে কোনো ছবি তুলেন নাই বা ছবি রাখেন নাই, অ্যানিমেটেড ছবিগুলো আমরা জিআইএফ ফরম্যাটে রাখি। কি ফরম্যাটে রাখি? সো যদি কোনো ছবি ট্রান্সপারেন্ট রাখতে চান ওটাকে পিএনজি রাখতে হবে। আর এটাকে যদি আমি জেপিজি নেই তাহলে এই ছবিটা ট্রান্সপারেন্ট থাকবে না। একটু এক নজর তাকান, আমি এখান থেকে ড্রপ ডাউন থেকে আমি কেমন নিব সিলেক্ট করতে পারবো। আমি জেপিজি দিয়ে আমি যদি প্রিভিউতে ক্লিক করি এটা ট্রান্সপারেন্ট থাকবে না, যদিও এখানে দেখাচ্ছে ট্রান্সপারেন্ট, এটা থাকবে না ট্রান্সপারেন্ট। এইখানে এই যে এইটা ট্রান্সপারেন্ট হবে না, পিছনে কালার চলে আসবে। আমরা নিব পিএনজিতে। কীভাবে নিব আমরা? তার মানে আমরা লেয়ার ধরে কন্টেন্ট সিলেক্ট করব আর মুভ টুল দিয়ে কন্টেন্ট সিলেক্ট করে কন্টেন্টগুলো গ্র্যাব করব এবং তারপরে সেই কন্টেন্টের ভেতরে যদি কোনো ইমেজ থাকে সেটাকে আমরা এক্সপোর্ট করব। খেয়াল রাখেন লেয়ার দিয়ে কাজ করতে হবে। প্রথমেই আপনি যখন কোনো একটা ফিগমা ফাইল পাবেন, আপনি এই ফিগমা ফাইলটাকে আপনি এক্সপ্লোর করে ফেলবেন এইখানে উপরে থেকে নিচ পর্যন্ত কী কী জিনিস আছে, এবং এই ডিজাইনটার উপরে কিছু জিনিস আপনাকে নোট নিতে হবে। কেন নোট নেবেন? বারবার যে খুঁজে বের করা থেকে একবার নোট নিয়ে কাজ করাটা কিন্তু খুব ভালো। করেন না আপনারা এই জিনিসগুলো? আরেকটা বিষয় যেটা দেখাতে চাচ্ছি, আপনার কাছে যদি এডিট অ্যাক্সেস থাকে, আপনারা খেয়াল করে দেখছেন যে এখানে অনেকগুলো আরও নিচে অপশন চলে আসে। এই অপশনগুলোর ভিতরে একটাই ইম্পর্টেন্ট অপশন দেখেন, একবারে সবার উপরে যে এটা হচ্ছে কি আমার এই ফাইলটার নাম, এই ফাইলের নামের উপর ক্লিক করবেন, ডিজাইনে চলে যাবেন। কোথায় চলে যাবেন? ডিজাইন থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন, এখানে দেখা যায় লেআউট গ্রিড দেওয়া। এই লেআউটের গ্রিডে পাটা একটা চোখ দেখছেন, চোখের ছবি। অনেক সময় এই চোখের ছবিটা বন্ধ করা থাকে, চোখের সিম্বলটা অফ করা থাকে, এটাকে অন করে দিবেন। অন করে দিলেই আপনি গ্রিড দেখতে পারবেন। কি দেখতে পারবেন? আমরা লেআউটের পার্টে যাব এখন। লেআউটের পার্টে যাওয়ার জন্য আমাদেরকে হালকা পাতলা লেআউটের কিছু আইডিয়া নিতে হবে। খুব সিম্পলভাবে কিছু কনসেপ্ট বোঝার চেষ্টা করেন। ধরেন এইটা আপনার ওয়েবসাইট। আপনারা বলেন তো এই ওয়েবসাইটের এই লেফট থেকে রাইট সাইড পর্যন্ত এখানে কতটুকু জায়গা? আসেন একটু আনুপাতিক হারে চিন্তা করি, তাহলে বুঝতে সবার সুবিধা হবে। এই লেফট থেকে রাইট পর্যন্ত পুরোটা 100%, তাই নয় কি? যে কোনো জিনিস সম্পূর্ণ হয় 100%-এ। ধরেন এটা আমার ছোটো একটা স্ক্রিন, মোবাইল স্ক্রিন। মোবাইল স্ক্রিনে ওই লেফট থেকে রাইট পর্যন্ত কতটুকু জায়গা? ভাইয়ারা এটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? ছোট জায়গা হোক বড় জায়গা হোক যাই হোক না কেন, লেফট থেকে রাইট পর্যন্ত এটা কতটুকু জায়গা? ধরে নেন আপনার হচ্ছে 2টা আইটেম বসবে। কয়টা আইটেম বসবে? 2টা আইটেম বসবে। আপনার টোটাল হাতে জায়গা কত? টোটাল হাতে জায়গা হচ্ছে কত? তাহলে বলেন তো একজন কতটুকু জায়গা পাবে? এতটুকু কি লেআউট ক্লিয়ার হয়েছে? এই যে যেই কনসেপ্টটা আপনারা নিচ্ছেন না, সাধারণত সিএসএসে 3 রকমের সিস্টেম আছে লেআউট তৈরি করার জন্য। একটা ওয়েবসাইটের লেআউট খুব ইম্পর্টেন্ট। আপনি যত বড় ডেভেলপার হন না কেন, যত বড়ই ডিজাইনার হন না কেন, ওয়েবসাইটের লেআউটের কনসেপ্ট যদি আপনার কাছে ক্লিয়ার না হয় আপনি কোনো কাজ করতে পারবেন না। এইখানে ধরেন এই লেফট থেকে রাইট পর্যন্ত কতটুকু জায়গা? খেয়াল করে দেখছেন যে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্ট মাঝখানে নিয়ে আসা হয়েছে। এটা কি বুঝতেছেন? এই যে এই দুই পাশে জায়গা ছাড়া, এই যে হেডারে দেখা যায় দুই পাশে জায়গা ছাড়া, এই যে ব্যানারে দেখা যায় দুই পাশে জায়গা ছাড়া, তার মানে দুই পাশ থেকে জায়গা ছেড়ে কন্টেন্ট মাঝখানে আসবে। আবার তার সাথে খেয়াল করেন এই সম্পূর্ণ জায়গাটার ভিতরে আইটেম কয়টা? 2টা। যদি আমি হিসাব করি এইটা হবে হচ্ছে 50%, বাকি আইটেমটা হবে কত পার্সেন্ট? একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করতে গেলে 3টা হাতিয়ার আছে আপনার সামনে। এক, সিএসএস ফ্লোটিং সিস্টেম, কেউ শুনছেন নাম? 2, সিএসএস গ্রিড সিস্টেম, চিনেন? 3 সিএসএস হচ্ছে গ্রিড। আমি কি গ্রিড 2বার বললাম নাকি? ফ্লোট, গ্রিড, ফ্লেক্স। ফ্লোট বলেন, গ্রিড। আজকে সকালবেলা আপনারা ডিজাইনের ক্লাস করছেন, আপনাদের ডিজাইনের ক্লাসে গ্রিড দেখাইছে না? কে নিছে ক্লাস আপনাদের? আচ্ছা, আপনারা তার মানে মোটামুটি এই কনসেপ্টের সাথে পরিচিত, রাইট? আমি আমার নাম বলছিলাম, আমার নাম মিনহাজউদ্দিন ফয়সাল। মিনহাজ ফয়সাল নামে আমাকে সবাইকে মানে কম বেশি সবাই চিনে, আলহামদুলিল্লাহ। সরি, আমি আমার মানে ভুলে মনে হয় আমার নাম বলতে ভুলে গেছিলাম আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে।
যেটা বলতেছিলাম, তার মানে একটা কনসেপ্ট হচ্ছে কি পার্সেন্টেজে বললাম, তাই না? এই যে পার্সেন্টেজের যে কনসেপ্টটা বললাম, এইটার উপর ডিপেন্ড করে হচ্ছে ফ্লোট কাজ করে, এইটার উপর ডিপেন্ড করে হচ্ছে গ্রিড কাজ করে, এইটার উপর ডিপেন্ড করে হচ্ছে কে কাজ করে, ফ্লেক্স কাজ করে। বলতে পারেন ভাই গ্রিড কীভাবে কাজ করে এটার উপর ডিপেন্ড করে। একটু তাকান, ধরেন এইখানে পাশাপাশি 3টা আইটেম বসবে। কয়টা আইটেম বসবে? আপনারা অলরেডি গ্রিড সিস্টেম সকালবেলা করছেন না? আপনারা আমাকে উত্তর দিবেন। সমান করে হচ্ছে 3টা আইটেম বসবে, সমান সমান, এখানে বড় ছোট হয়েছে, আপনারা ধরে নেন সমান সমান 3টা আইটেম বসবে। কয়টা আইটেম? আপনারা আমাকে বলবেন তাহলে একটা আইটেম কতটুকু জায়গা পাবে? আপনারা পিক্সেলে শিখছেন, আপনারা যেটা শিখছেন সেটা হচ্ছে পিক্সেলে। এই জিনিসটাকে আমরা কি করি জানেন? অ্যাকচুয়ালি গ্রিড সিস্টেম কাজ করে হচ্ছে রো আর কলাম হিসাবে। কিসের কাজ করে? রো আর কলাম হিসাবে কাজ করে। হ্যাঁ, 4টা কলাম হবে, রো আর কলামে কাজ করে। টেবিল ব্যবহার করছেন না? টেবিলে কি থাকে? রো। তারপরে রোর ভিতরে কি থাকে? একটা মানে কলাম অনুযায়ী হচ্ছে আমাদের ডাটাগুলো উপস্থাপন করা হয়। সিস্টেমটা যেটা হবে, আপনি মনে মনে এখানে একটা রো ধরে নেবেন, এই পুরোটা পার্ট, পাশাপাশি 3টা আইটেম, 3টা আইটেমের জন্য একটা রো। এবার যেটা হবে, এই পুরো রোতে 12টা কলাম বসে যাবে। তাকান এই জায়গায়, এদিকে দেখেন যে হচ্ছে এদিকে এগুলোতে ডিজাইনগুলোতে 12টা কলাম দেওয়া। এখানে দেখেন একটু গুনেন কয়টা কলাম, 1 2 3 4 5 এভাবে করে করে এখানে কয়টা কলাম? 12টা কলাম। সো এই যে 12টা কলাম থাকার ফলে আপনারা এবার একটু বলবেন যে হচ্ছে বলেন তো আমার মাঝখানের এই আইটেমটা কত কলামে বসবে? 3 কলামে। এই আইটেমটা 3 কলামে। আচ্ছা, তাহলে এবার বলেন হচ্ছে এই যে পরের যে এই যে কোর্সের যে একটা আইটেম, এটা কয় কলামে বসবে? আপনি যখন কোনো একটা ডিজাইন যখন ফিগমা থেকে আপনি যখন ডেভেলপমেন্টের প্রসেসে নিয়ে যাবেন, তখন এই গ্রিড সিস্টেম হোক বা যেই সিস্টেমই বলেন না কেন, আপনার জন্য এটা মেজারমেন্টটাই আপনার ইম্পর্টেন্ট। এইখানে একটা লেআউট তৈরি করা আছে, বাট আমার এই আইটেমটা কতটুকু জায়গা বসবে, এই আইটেমটা কতটুকু জায়গা বসবে, এটা কি আপনার বুঝতে হবে না? আপনি কাজ করতে করতে না আপনি বুঝেই যাবেন। যেমন একটু তাকান, আপনারা একটু আগে দেখে আসছেন, আপনারাই বলেন তো এখানে হচ্ছে আমার এই 2টা আইটেমে এখন কতটুকু জায়গা নিয়ে বসবে? আমি কিন্তু পিছনে গ্রিড ওপেনও করি নাই, কিন্তু আপনারা কিন্তু বলে ফেলছেন 6 6। আপনি অনুমান করেও কাজ করতে পারেন, বাট বেস্ট হয় কি? বেস্ট হচ্ছে এইভাবে গ্রিড বের করে নিয়ে আসা। এখন গ্রিড কিভাবে বের করবেন? যদি আপনার কাছে ভিউ অ্যাক্সেস থাকে, এটা কি অ্যাক্সেস আমাদেরকে দিছে? ভিউ অ্যাক্সেস, আপনি গ্রিড বের করতে পারবেন না। কি বের করতে পারবেন না? আপনাকে দেখেন উপরে থেকে ছোট্ট করে একটা কাজ করতে হবে। এইখান থেকে এই যে উপরে দেখছেন ইউআই ইউএক্স প্রেজেন্টেশন, এই ড্রপ ডাউনে ক্লিক করে এইখানে দেখেন ডুপ্লিকেট টু ইউর ড্রাফটে ক্লিক করবেন। এই ড্রাফটে ক্লিক করলে কী হবে জানেন? এইটা আপনার কাছে একটা হচ্ছে কপি আপনার নিজের ফিগমা ড্যাশবোর্ডে সেভ হয়ে যাবে। এবার ড্যাশবোর্ডে সেভ হওয়ার পরে আপনি একবারে উপরে টপ বারে যে এইখান থেকে হচ্ছে ডিজাইনে যাবেন, যে হচ্ছে এই চোখটা অফ করা থাকবে, খালি চোখে ক্লিক করবেন। ভাইয়েরা পর আমরা কি এই পার্টগুলো বুঝতে পারছি? আর যদি এটা নাও থাকে সমস্যা হবে, দেখে মোটামুটি অনুমান করে বসানো যাবে কিনা, বাট লেআউটের পার্টগুলো একটু আস্তে আস্তে বুঝে নিতে হবে। ইউআই ইউএক্সের কিছু ইম্পর্টেন্ট পার্ট বুঝে একবারে কাজ শুরু করে দিব। যখন একটা ওয়েবসাইট আপনি তৈরি করতে যাবেন, একটা ওয়েবসাইট তৈরি করার সময় সবার প্রথমে আপনি ডিফাইন করে ফেলবেন এই ওয়েবসাইটে কোন কোন কালার ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন যে একটা ওয়েবসাইটে কয়টা কালার ব্যবহার করতে হয় সর্বোচ্চ? একটা ওয়েবসাইটে সর্বোচ্চ 2টা থেকে 3টা আমাদের হিসাব অনুপাতে। গ্রাফিক ডিজাইনাররা তারা ক্ষেত্র বিশেষ হচ্ছে 3টা 4টার উপরেও ব্যবহার করে, বাট অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটে বেস্ট হচ্ছে 2 থেকে 3টা কালার ভ্যারিয়েন্ট ব্যবহার করা। কয়টা কালার? এখন এই কালার ভ্যারিয়েন্টগুলো আসে কিসের উপর ডিপেন্ড করে? ওয়েবসাইটটা কী টাইপের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে ওয়েবসাইটের একটা সাবজেক্ট নির্ধারণ করে সবার প্রথমে ওয়েবসাইটের লোগো তৈরি করতে হয়। কী করতে হয়? ওয়েবসাইটের লোগো চিনেন? এটাকে কি বলি? এই যে এটা কি ওয়েবসাইটের? সবার প্রথমে ওয়েবসাইটের লোগো তৈরি করতে হয়। এই লোগোটা কেন তৈরি করতে হয়? এটা দিয়ে ব্র্যান্ডিং হয়। বাটার লোগো চিনেন না আপনারা? তারপরে হচ্ছে নাইক আর অন্যান্য যে হচ্ছে আরও যেই মনে করেন স্কোয়ার বা হচ্ছে অন্যান্য যে আরও ঔষধের, আসেন, এই লোগোটা কিসের জন্য ব্যবহার হয়? কিসের জন্য? তো এই ওয়েবসাইটটা যখন আপনি তৈরি করবেন তখন আপনাকে ওয়েবসাইটের ব্র্যান্ডিংয়ের জন্য ফার্স্ট আগে একটা লোগো তৈরি করতে হয়, আর এই লোগোটাতে ওয়েবসাইটের কালারগুলো ডিফাইন করা হয়। তো একটা লোগোতে 2 থেকে 3টা কালার বা ফুল ওয়েবসাইটে 2 থেকে 3টা কালার ভ্যারিয়েন্ট আমরা ব্যবহার করবো। কয়টা? আসেন আমরা একটু কিছু কিছু নোট নিয়ে নিই। আপনি আপনার প্রজেক্ট শুরু করার আগে বা প্রজেক্ট শুরু করার সময় একটা নোট ফাইল নেবেন। কী নেবেন? একটা ডক ফাইল, এরকম একটা ডক ফাইল নেবেন। এই ডক ফাইলের ভেতরে লিখবেন হচ্ছে কালার, লিখে এই ওয়েবসাইটে কোন কোন কালারগুলো ব্যবহার হয়েছে সেই কালারগুলো আপনি ডিফাইন করে ফেলবেন। আমি কি কথা বুঝাইতে পারতেছি? এগুলো না ডিফাইন করলে কি হবে? বারবার যাও, বারবার খুঁজো, সময় নষ্ট করো। এগুলো তুমি হচ্ছে দেখবা, প্রথম কাজই হবে যখন একটা প্রজেক্ট তুমি পাবা, এটা ক্লায়েন্টের প্রজেক্ট হোক, এটা এক্সামের পারপাসে হোক, ওই প্রজেক্টটা পুরোটা আগে হচ্ছে তোমাকে কী করতে হবে? প্ল্যানিং করে ফেলতে হবে, ম্যাপিং করে ফেলতে হবে। তো আমরা যদি একটু দেখি এই ওয়েবসাইটে কালার কী কী ব্যবহার হয়েছে সেই জিনিসগুলো আমরা একটু হচ্ছে এখান থেকে বোঝার চেষ্টা করবো। বয়েজ আপনারা দেখতেছেন?
তাকান, এই যে মুভ টুলটা বা সিলেকশন টুলটা দিয়ে এই যে হচ্ছে মেনু আইটেমের উপরে ক্লিক করবো, মেনু আইটেমটা ধরে নাই, পুরো হেডারটা ধরছে। আপনি ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করেন, এইভাবে ডবল ক্লিক করতে করতে দেখছেন যে একটা আইটেম সিলেক্ট হয়েছে এবং এই যে দেখেন লেয়ার ভাঙছে হাতের বাম দিকে, হাতের বাম দিকে তাকান, দেখা যায় লেয়ার ভাঙছে। এই লেয়ার ভেঙে এইখানে আমরা টেক্সটটাকে ধরার চেষ্টা করবো। এই যে টেক্সট, আপনি যখনই টেক্সট ধরছেন প্রপার্টিজের দিকে তাকান, হাতের বাম দিকে দেখেন, সরি ডান দিকে প্রপার্টিজ অপশন আছে। এই প্রপার্টিজ অপশন আপনাকে কিছু হিন্ট দিবে। আমরা যখন ফন্ট এই ওয়েবসাইটগুলো তৈরি করার সময় কালার কম্বিনেশন এবং তার সাথে হচ্ছে টাইপোগ্রাফি ব্যবহার করা হয়েছে। টাইপোগ্রাফি ব্যবহার করে কি হয়? টাইপোগ্রাফি বলতে আমরা কী বুঝি? আমরা বিভিন্ন রকমের ফন্ট ব্যবহার করি না ওয়েবসাইটে, এই ফন্টগুলোকেই হচ্ছে আমরা টাইপোগ্রাফি হিসাবে নির্ধারণ করে থাকি। একটা ওয়েবসাইটে কালার কম্বিনেশন 2 থেকে 3টা এবং টাইপোগ্রাফিও হচ্ছে 2 থেকে 3টা ব্যবহার হবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? একবারে লাস্ট যে আছেন, কথা ক্লিয়ার শুনতেছেন? আপনি একবারে লাস্টে শুনতেছেন? একটা ওয়েবসাইটে কালার কয়টা হবে? 2 থেকে 3টা। আর হচ্ছে টাইপোগ্রাফিও কয়টা? বলতে পারেন যে ভাইয়া টাইপোগ্রাফি বেশি ব্যবহার করলে কি হয়? না, ওয়েবসাইট স্লো হয়ে যাবে। এটা লোডিংয়ের ব্যাপার আছে না? গ্রাফিক ডিজাইনার তার যা মন চায় সে করতে পারে, কিন্তু ওয়েব ডেভেলপার যা মন চায় তা করতে পারে না। কারণ একটা ওয়েবসাইট তৈরি করার সময় তাকে পিক্সেল পারফেক্ট ডিজাইন করতে হয়। কি বলছি? মেপে 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 হচ্ছে ডিজাইনগুলো করতে হবে, কোন জায়গায় কতটুকু আইটেম বসবে, নাম্বার 1। নাম্বার 2, খেয়াল রাখতে হয় যাতে এটা লোডিং দ্রুত হয়। এটা যেটাকে বলা হচ্ছে স্পিড অপটিমাইজেশন। কি বলছি? স্পিড অপটিমাইজেশন। তার সাথে খেয়াল রাখতে হয় হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কি বলছি? তার সাথে খেয়াল রাখতে হয় হচ্ছে স্ট্যান্ডার্ড কোডিং। স্ট্যান্ডার্ড, মজার বিষয় হচ্ছে আমরা যেহেতু সিএমএস ব্যবহার করতেছি, কোডিং ওরা তৈরি করে দিছে, কিন্তু বাকি জিনিসগুলো আমাদেরই মেনটেন করতে হবে। তার সাথে আরও একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে রেসপন্সিভনেস। কি? সিএমএস ব্যবহার করতেছেন না? সিএমএসে আমরা এখন বর্তমানে যেই থিমগুলো দিয়ে ওয়েবসাইট তৈরি করি, এই সমস্ত থিম রেসপন্সিভ। আপনাকে রেসপন্সিভ নিয়ে এখানে হচ্ছে মাথা না কামাইলেও চলবে, কিন্তু বাকি বিষয়গুলোর দিকে অবশ্যই মাথা কামাইতে হবে, নাহলে ওয়েবসাইটটা আপনি ভালো করে সুন্দর করে তৈরি করতে পারবেন না। তাহলে এখানে দেখেন, যখন আমি এই কন্টেন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে প্রপার্টিজের পার্টে যে আমাকে বলতেছে ফন্ট ফ্যামিলির নাম এবং তার সাথে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট বুঝি আমরা, কোনো কোনো ফন্ট আমরা দেখি না পাতলা, কোনো কোনো ফন্ট দেখা যায় একটু মোটা। সো একবারে পাতলা যেগুলো হয় সেগুলো হচ্ছে 300, যেটা হচ্ছে নর্মাল সেটা হচ্ছে 400, আর যেগুলো হচ্ছে একটু মোটা টাইপের একটু বোল্ড সেগুলোকে বলি আমরা 700। ভ্যালুগুলো বলেন? 300, 400, 700। আর বিভিন্ন রকমের ফন্ট ফ্যামিলি আছে। ওকে, সো এইখানে দেখেন একটা ফন্ট সাইজও বলে দিচ্ছে। এইখানে নিচে এসে খেয়াল করে দেখছেন যে এখানে কালার দাও একটা, এই যে কালারটা, এটার উপরে ক্লিক করলে কালারটা কপি হয়ে যাবে। এটা একটা অ্যাশ টাইপের কালার ব্যবহার করছে। এই ফিগমাতে অনেকগুলো কালার ব্যবহার করা হয়েছে ভাইয়ারা, কিন্তু এতগুলো কালার ব্যবহার করা যাবে না। আসেন আমরা এটা ছোট করে ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালো রং, এই কালো রংটা আমরা টাইটেলে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এই যে অ্যাশ টাইপের একটা কালার আছে, অ্যাশ কালার। এই অ্যাশ কালারটা হচ্ছে ফুল ওয়েবসাইটের প্যারাগ্রাফগুলোতে ব্যবহার করব। একটা ওয়েবসাইটের আমি কিছু রুলস বলে দিই, এই রুলসগুলো মনে রাখেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। একটা ওয়েবসাইটের টাইটেল টাইপের কন্টেন্ট থাকে, হেডিং টাইটেল। আর দেখবেন টেক্সট টাইপের কন্টেন্ট থাকে। টেক্সট টাইপের কন্টেন্টের ভিতরে কী কী পড়ে? প্যারাগ্রাফ, বাটন, তারপরে ইনপুট ফিল্ড। ফর্ম ব্যবহার করছেন না? ফর্ম ব্যবহার করছেন আপনারা? ফর্মের ইনপুট ফিল্ড। তারপরে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করছেন, ওই যে লার্ন মোর, রিড মোর, বাটনে ক্লিক করলে অন্য কোনো পেজে নিয়ে চলে যায়। হ্যাঁ, হাইপার লিঙ্ক। আচ্ছা, কি বলছি? প্যারাগ্রাফ মানে ডেসক্রিপশন টাইপের টেক্সট, বাটনের ভিতরে যে টেক্সট, ইনপুট ফিল্ড মানে ফর্মের ভিতরে যে টেক্সট, আর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে টেক্সটগুলো থাকে, এই জায়গাগুলোতে একটা সিমিলার টাইপ অফ হচ্ছে টাইপোগ্রাফি ব্যবহার করতে হয়। মনে থাকবে? কি বলছি? সিমিলার বলতে ধরেন আপনি এখানে একটা ফন্ট ফ্যামিলির নাম বলেন তো, যেমন আজকে সকালবেলা যে প্রজেক্ট করছেন ওইখান থেকে একটা ফন্ট ফ্যামিলির নাম বলেন। পপিন্স। ওকে, তাহলে ধরেন আপনি পপিন্স বললেন না, এই পপিন্সটা যদি আপনি ব্যবহার করেন টেক্সট টাইপের এই সবগুলো আইটেমের উপর আপনি পপিন্স ব্যবহার করবেন। আর টাইটেল টাইপের টেক্সট থাকে না, হেডিং। কে নড়তেছে? এটা কি আমি নড়তেছি নাকি আপনারা নড়তেছেন? এই যে টাইটেল টাইপের কন্টেন্ট দেখছেন, এই টাইটেল টাইপের কন্টেন্ট, এই টাইটেল ওয়েবসাইটে দেখছেন এই যে একটা টাইটেল, তারপরে ধরেন এই যে এখানে হচ্ছে কিছু টাইটেল। এই টাইটেল টাইপের কন্টেন্টগুলোতে ওয়েবসাইটে আমরা এক রকমের হচ্ছে টাইপোগ্রাফি ব্যবহার করি, আর বাকি জায়গাগুলোতে টেক্সট, তারপরে হচ্ছে আপনার মনে করেন যে অ্যাঙ্কর ট্যাগ বা হচ্ছে বাটন, এগুলোতে এক রকমের টাইপোগ্রাফি ব্যবহার করি। আমরা ওগুলি ইউজ করব, কিন্তু ক্ষেত্র বিশেষে ডিজাইনে কিছু কিছু জায়গায় ভুল করতে পারে, সেই বিষয়গুলো আমরা রিপিট করব না। ইউআই ইউএক্স মানে কি? এখন আপনাদেরকে ইউআই ইউএক্সের কিছু আইডিয়া দিচ্ছি। ইউআই ইউএক্স মানে কি? ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস। সকালবেলা ক্লাস করছে ইউআই ইউএক্সের, দুপুরবেলা এসে হচ্ছে বলতে পারতেছে না। স্ট্যান্ড আপ এভরিওয়ান। সাউন্ড করে না,
সাউন্ড করতেছেন কেন? সাউন্ড না করে দাঁড়ান। ইউআই ইউএক্স এর বেশ কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট। নাম্বার 1 হচ্ছে কালার কম্বিনেশন। ওয়েবসাইটে 2 থেকে 3টা ভ্যারিয়েশন। আপনার ওয়েবসাইটে যে ভ্যারিয়েশনগুলো হবে আপনি সেই কালারগুলো কপি করে ফেলবেন। আমি অলরেডি কিছু কালার কপি করে নিয়ে আসছি, আপনাদেরকে কি দেখাবো কীভাবে কালার কপি করতে হয়? অলরেডি তো মাত্র দেখাইলাম। আবার দেখেন, তাকান, এদিকে তাকান, এই বাটনের উপরে এই যে কালারটা দেখছেন, এই কালারটা নিব, ডবল ক্লিক করেন। এখানে দেখছেন যে বাটনের লেয়ারটা সিলেক্ট হয়েছে, এই পুরো বাটনটা, এই যে এইটা, এই বাটনটা ফ্রেম, এই যে দেখেন এই ফ্রেমটা, গেট স্টার্টেড এটা টেক্সট, এই ফ্রেম, এটাতে ক্লিক করলে এই প্রপার্টিজ আসলে দেখা যায় এখানে কালার, এই কালার উপরে ক্লিক করবেন। কি বলতেছে? কালার কপি হয়ে গেছে। এই কালারটা কপি করে নিয়ে যে হচ্ছে এখানে পেস্ট করে রাখবেন। অলরেডি না আমি কিছু কালার কপি করে রাখছি, অরেঞ্জ কালার, গ্রে কালার, ব্ল্যাক কালার। এই ব্ল্যাক কালারটা ব্যবহার করবো টাইটেলে, গ্রে কালারটা ব্যবহার করবো হচ্ছে ওয়েবসাইটের ওই যে বলছিলাম প্যারাগ্রাফ টাইপের যে টেক্সটগুলো আছে সেগুলোতে, আর অরেঞ্জ কালারটা হচ্ছে ব্যবহার করবো মেইন কালার বা প্রাইমারি কালার হিসাবে। আপনারা খেয়াল করে দেখছেন না যে হচ্ছে কোনো একটা বাটনের উপরে মাউসের কার্সর রাখলে হোভার করলে কালারটা চেঞ্জ হয়? এই বিষয়গুলোকে আমরা সাধারণত, বা কোনো একটা অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্কের উপরে মাউসের কার্সর রাখলে ওটা চেঞ্জ হয়, এগুলোকে আমরা হচ্ছে বলে থাকি এক্সেন্ট কালার বা প্রাইমারি কালার। তো আমি চাচ্ছি এই কালারটাকে আমার ওয়েবসাইটের হচ্ছে প্রাইমারি কালার বানাবো, মানে হোভার করলে আইটেমটা এই কালারে রূপান্তর হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই জিনিসটা যে আপনি করতেছেন আপনার মন মতন করতেছেন, কিন্তু এটিকে আমরা মন মতন করবো কিনা বুঝেন নাই? আমি যে বললাম যে হচ্ছে আমার কন্টেন্টের উপরে হোভার করলে এই কালারটা আমি দিতে চাই, সেটা তো আমি আমার মন মতন বললাম না। কিন্তু কথা হচ্ছে যে আপনারা কি আপনাদের মন মতন করবেন কিনা? আপনি আপনার মন মতন তখনই করতে পারবেন যখন আপনি রিসার্চ করে দেখবেন যে এইখানে অন্য কোনো কালার কম্বিনেশন আর ব্যবহার করা হয় নাই, বা গ্রাফিক ডিজাইনার আপনাকে অন্য কোনো কালার হোভারে দেয় নাই। হোভারে যদি ডিফারেন্ট কোনো কালার থাকে এটা বোঝা যায়। কীভাবে বোঝা যায়? এই সবগুলো আইটেম, কয়টা আইটেম এখানে ধরেন 4টা আইটেম দেখা যাচ্ছে, দেখবেন এই 4টা আইটেমের একটা আইটেম ডিফারেন্ট কালার, বাকি 3টা আইটেম একরকম কালার। এটার মানে কি বলতে পারবেন? এটার মানে হচ্ছে ওইটা হোভার বা অ্যাক্টিভে ডিফারেন্ট কালার হবে, আর বাকিগুলো হচ্ছে যে কালারটা আছে ওইটা হচ্ছে নর্মাল কালার। তার মানে নর্মাল টেক্সটটা একরকম কালার হবে, হোভারে বা অ্যাক্টিভে ওইটা অন্যরকম কালার হবে। ভাইয়েরা পুরো এই পার্টগুলো কি বুঝতে পারছি আমরা? আমি এখানে অলরেডি কিছু কালার নিয়ে গেছি কাজ তাড়াতাড়ি করার জন্য। তাকাই একটু, এইখানে আমি কিছু কালার ব্যবহার করবো, এই কালারগুলো, এই 3টা কালার। অলরেডি আপনাদেরকে গ্রিড, ফ্লেক্স আর পার্সেন্টেজের সম্পর্কে একটু আইডিয়া দিয়েছিলাম, মনে আছে? ওই যে লেআউট তৈরি করার জন্য পাশাপাশি 2টা আইটেম, টোটাল 100% জায়গা থাকলে তাহলে কতটুকু হইলো আমার? 50-50 করে। যদি পাশাপাশি 3টা আইটেম হয়, আর কাজ করতে করতে আমরা লেআউট ডিফাইনটা হচ্ছে শিখবো আরও। আর ওই যে বললাম ফন্ট ওয়েবসাইটে যেগুলো ব্যবহার করবো সেগুলো। আচ্ছা, এখানে টাইপোগ্রাফিটাও একটু বের করে নিতে হবে। কীভাবে টাইপোগ্রাফি বের করবো? এই টেক্সটের উপরে ডবল ক্লিক করেন, এই টেক্সট ক্লিক করার পরে এইখানে দেখা যায় ফন্টের নাম দিছে, কী নাম দিছে? মন্টসেরাট। আর এইখানে এসে এই লিঙ্কের উপরে ক্লিক করেন, ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করে দেখেন এখানেও কী বলতেছে? মন্টসেরাট। আপনাকে ব্যবহার মানে বের করতে হবে যে এই ওয়েবসাইটে ফন্ট ফ্যামিলি কোনটা ব্যবহার করা হয়েছে। দেখি এই প্যারাগ্রাফের উপরে কোন ফন্ট ফ্যামিলি, দেখেন এই প্যারাগ্রাফের উপরে ব্যবহার করা হচ্ছে মন্টসেরাট। কোনটা ব্যবহার করেছে? তার মানে ওরা মন্টসেরাট দিয়েই সবগুলো কাজ করছে মোটামুটি বোঝা যাচ্ছে। তারপর আরেকটু দেখে নেই, এই বাটনটা ধরি না, বাটনের উপরে হচ্ছে ব্যবহার করা হয়েছে হচ্ছে ফন্ট ফ্যামিলি আপনার ইন্টার। এই যে দেখেন, এই যে ইন্টার ফন্ট ফ্যামিলি ব্যবহার করছে। তো এটা যদি প্রজেক্ট হতো তাহলে আমরা মানে HTML CSS দিয়ে কোডিং করে যদি আমরা এই প্রজেক্টটা তৈরি করতাম, ফন্ট ফ্যামিলিগুলো আলাদা গুগল ফন্ট নামে একটা ওয়েবসাইট আছে ওইখান থেকে নিয়ে আসতাম। কিন্তু যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করবো, ওয়ার্ডপ্রেসে এই ফন্ট ফ্যামিলিগুলো দেওয়াই আছে, আমরা সেইখান থেকে নিয়ে এগুলো ব্যবহার করবো। আমার মনে হয় আপনারা এই আইটেমগুলোর সাথে মোটামুটি পরিচিত হয়ে গেছেন। কালার গেল, টাইপোগ্রাফি গেল, স্পেসিং। ওয়েবসাইটের কন্টেন্টের মাঝখানে ব্রিদিং স্পেস থাকতে হয়, একসাথে লাগায় লেখা যায় না, আর যদি লেখেন তাহলে দেখতে খারাপ লাগে। যেমন এইখানে দেখছেন এই যে 2টা সেকশনের মাঝখানে কিছুটা স্পেস, এইখানে 2টা সেকশনের মাঝখানে কিছুটা স্পেস, যদি এগুলো একসাথে লাগায় লেখা হইতো তখন দেখতে খুবই বাজে লাগতো। ওকে, তারপরে অ্যালাইনমেন্ট। ওয়েবসাইটে কী থাকবে? কন্টেন্টগুলো দেখেন অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। একটা যদি এক অ্যালাইনমেন্টে হয় দেখতে ভালো লাগবে না। কনসিস্টেন্সি বলতে বোঝায় হচ্ছে সামঞ্জস্যতা। কি বোঝায়? সামঞ্জস্যতা। আপনি যে ডিজাইনগুলো করবেন তার ভেতরে সামঞ্জস্য থাকতে হবে। একটা ওয়েবসাইটে ধরেন একটা বাটন আছে, বা আপনার ওয়েবসাইটে 5টা বাটন আছে। কয়টা বাটন বলছি? 5টা বাটনের একই রকম স্টাইল হইতে হবে, বা বড় জোর 5টা বাটনের 2 রকমের ভ্যারিয়েন্ট হইতে পারে, 2 রকম স্টাইল হইতে পারে। কিন্তু আপনার 5টা বাটন আপনি 5 রকম বানাবেন, হবে না। তাহলে ওয়েবসাইটে যে বাটনগুলো থাকবে বা ওয়েবসাইটে যে স্টাইলগুলো থাকবে সেই ডিজাইনগুলোর ভিতরে কী থাকতে হবে? কনসিস্টেন্সি। চলেন আমরা মোটামুটি বেশ কিছুর আইডিয়া নিয়ে নিছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। শেষ প্রেজেন্টেশন। বাসায় জায়গা আর পড়াইতে হবে না? পড়লে হবে? বাসা থেকে করে আসেন, পারবেন? তাহলে আসেন ক্লাস নেন। পারবেন না?
এইটা থাকুক, আসেন আমরা হচ্ছে সরাসরি এখন আমাদের প্রজেক্টে কাজে চলে যাব। কাজের জন্য বলছিলাম কি, সবার প্রথমে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হবে। আর ওয়ার্ডপ্রেস যেহেতু একটা ডাইনামিক অ্যাপ্লিকেশন, নাম্বার ওয়ান আপনাকে আগে সার্ভার রান করতে হবে। দুই রকমের সার্ভার হয়, বানানো আছে অলরেডি, অথবা আপনাকে নিজের কম্পিউটারে বানাইতে হয়। আপনাদেরকে লারাগনের ভিডিও দিছিল, সবাই দেখছিলেন লারাগনের ভিডিও? তো একটা কম্পিউটার ওপেন করে সবার প্রথমে চেক করবেন যে সার্ভার আছে কিনা। আমার এখানে লারাগন ইনস্টল করা আছে এবং লারাগনটা আমি এখানে অ্যাক্টিভেট মানে সার্ভার রান করছি। তাহলে নাম্বার ওয়ান স্টেপ হবে সার্ভার রান করা। এই যে দেখেন এখানে অলরেডি এই যে এইখানে স্টার্ট বাটন ছিল, এটা ক্লিক করে সার্ভার রান করে ফেলছি। অ্যাপাচি এবং মাইএসকিউএল, অ্যাপাচিটা সার্ভারের মাধ্যমে পিএইচপি রান হয়, আর মাইএসকিউএলটা থ্রুতে হচ্ছে মাইএসকিউএলের যে পার্ট, মাইএসকিউএলের যে ড্যাশবোর্ড সেটা রান হয়। এই দুইটার একটাও ছাড়া আমরা কাজ করতে পারবো না। ওয়ার্ডপ্রেস ডাইনামিক, আর ডাইনামিকের জন্য এখানে ব্যাকএন্ডে ব্যবহার হয়েছে হচ্ছে পিএইচপি এবং মাইএসকিউএল। ভাইয়েরা পুরো এই পার্টগুলো কি ক্লিয়ার? সার্ভার রান হয়েছে। এবার আমরা তারপরে পার্টে যেটা করবো, আমাদের প্রজেক্ট ফোল্ডার রেডি করবো, ওয়ার্ডপ্রেস সেট আপ দিব। আমরা কি যে কোনো লোকেশনে যে কাজ করতে পারবো? যে কোনো লোকেশনে যে কাজ করব? সার্ভার রান করছেন, সার্ভার রান করার পরে কোথায় কাজ করা শুরু করতে হবে? আপনার সার্ভারের ভিডিও দেখেন নাই, নাম্বার কিন্তু মাইনাস করে দিব। কোথায়? আপনার কম্পিউটারে যেখানে সার্ভার সেট আপ করা আছে ওই জায়গায় যেতে হবে। আপনার সি ড্রাইভে সেট আপ করছেন? সি ড্রাইভে সেট আপ করতে মানা করে দিয়েছিলাম আপনাদেরকে। সি ড্রাইভে সেট আপ করবেন না, কারণ সি ড্রাইভে অনেক বেশি জায়গা নেয়, জায়গা থাকবে না। আপনার কম্পিউটার আপনি 2 দিন পর হচ্ছে, তাহলে আপনাকে সার্ভার ইনস্টল করতে হবে। আপনি আপনার কম্পিউটারে সি ড্রাইভে না, অন্য ড্রাইভে, ফাঁকা একটা ড্রাইভে আপনি হচ্ছে কী করবেন, এই সার্ভারগুলো ইনস্টল করবেন। ক্লিয়ার? আমি দেখেন এখানে সার্ভার এই যে এই ড্রাইভের ভেতরে ইনস্টল করে রাখছি। এই যে হচ্ছে আমার লারাগন নামে ফোল্ডার, আর এই যে হচ্ছে www, এর ভেতরে এখানে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট ফোল্ডারটা রেডি করব। তো ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট ফোল্ডার রেডি করার জন্য আমাদেরকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে না? কী করতে হবে? ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। স্টেপ বাই স্টেপ ফলো করেন, লাগলে হচ্ছে পয়েন্ট নেন, লিখেন, ছোটো ছোটো পয়েন্ট লেখেন, মনে থাকবে না হলে। তাহলে এই পর্যায়ে এসে আমরা এখন যেই কাজটা করব সেটা হলো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য wordpress.org সাইটে যাব। ওয়েবসাইটের নাম কি? এইখানে দেখছেন যে গেট ওয়ার্ডপ্রেস, এই গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.7.1, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে, দেখা যায় এই একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে যে। আচ্ছা, একবারে লাস্ট বেঞ্চে যারা বসেন তারা একটু বলেন তো ভাইয়া, আপনারা কি দেখতে পাচ্ছেন কি না? দেখা যায়? নাম কি এটার? সো এই ফাইলটাকে এবার এক্সট্রাক্ট করতে হবে। তাকান, আমি এখন ওয়ার্ডপ্রেস সেট আপ দিচ্ছি, আমাদের সার্ভার রান হবে নাম্বার ওয়ান। নাম্বার টু কী বলছি? ওয়ার্ডপ্রেস ইনস্টল। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এই লোকেশনে এসে এটাকে প্রথমে প্রজেক্ট ফোল্ডারটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য সবচেয়ে বেস্ট পলিসি হচ্ছে ডবল ক্লিক করে ওইটা ওপেন করে এইটাকে বাহিরে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। এই যে এক্সট্রাকশন হচ্ছে, এক্সট্রাকশন হলেই প্রজেক্ট ফোল্ডারটাকে আপনার প্রজেক্ট ফোল্ডারের নামে রিনেম করে ফেলতে হবে। এক্সট্রাকশন কমপ্লিট হোক, এটা রিনেম করে ফেলবো আমরা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি মাঝখানে সময় দিব, তখন আপনারা কিন্তু হচ্ছে আমাকে প্রশ্ন করবেন, তবে হাত তুলবেন, তারপরে হাত তুলে বলবেন যে প্রশ্ন আছে। এই যে আমার ওয়ার্ডপ্রেসটা এক্সট্রাক্ট হয়েছে দেখা যায়, এটার নামটা আমরা রিনেম করে ফেলতেছি। আমি ওর নাম রাখলো হচ্ছে বিইউপি। কী নাম রাখছি? এই প্রজেক্ট ফোল্ডারের ভেতরে যান, খেয়াল করে দেখেন প্রজেক্ট ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে যদি দেখেন WP অ্যাডমিন, WP কন্টেন্ট, WP ইনক্লুডস, এইখানে index.php এই ফাইলগুলো আছে, তার মানে আপনার এক্সট্রাকশন পারফেক্ট হয়েছে। ফাইলগুলোর নাম বলেন। তো প্রথমে ফাইল এক্সট্রাক্ট করতে হবে ওয়ার্ডপ্রেস সেট আপ করার জন্য। এরপর যেটা করতে হবে, আপনি ব্রাউজারে যে সার্ভার রান করা অবস্থায় এইখানে লিখবেন লোকাল হোস্ট PHP মাইঅ্যাডমিন, রান করবেন। একটা মাইঅ্যাডমিনের অ্যাডমিন পোর্টালে নিবে আপনাকে, সেটাতে লগ ইন করতে হবে। লগ ইন করে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এরপরে ডাটাবেসটার সাথে যখন আমরা কী করবো, ওয়ার্ডপ্রেসটাকে কানেক্ট করে দিব, আমাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ কমপ্লিট হয়ে যাবে। নাম্বার ওয়ান সার্ভার রান, নাম্বার টু ফাইল এক্সট্রাকশন এবং প্রজেক্ট ফোল্ডারে নামগুলো ঠিক মতন রাখা, নাম্বার থ্রি ডাটাবেস ক্রিয়েট করা, আর নাম্বার ফোর ডাটাবেসের সাথে প্রজেক্টটাকে কানেক্ট করা। এই কানেকশনের মাধ্যমেই হচ্ছে সেট আপটা কমপ্লিট হয়ে যাবে। এদিকে দেখেন, এখানে ইউজার নেম দিব রুট এবং পাসওয়ার্ড দিব হচ্ছে নাল মানে ফাঁকা,
দিয়ে এখানে হচ্ছে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলেই আমাকে হচ্ছে লগ ইন করায় ফেলবে। এখানে ইউজার নেম রুট কেন দিছি বলতে পারবেন? এখানে ইউজার নেম রুট কেন দিছি? কেন রুট দিছি? আপনারা সার্ভারের ভিডিও দেখেন নাই? ওইখানে রুট নিয়ে কিছু বলে নাই ওরা ভিডিওতে? শিওর? আমি কিন্তু ওদেরকে ডাক দিব। তাহলে এই কথাটা তো বলবেন আমাকে। বাই ডিফল্ট এই রকমের সার্ভারগুলিতে আমরা কম্পিউটারটাকে সার্ভার বানিয়েছি এখানে। তো কম্পিউটারটাকে যখন আপনি সার্ভার বানাবেন, এখানে যে প্যাকেজগুলো ইনস্টল করছি আমরা, বিভিন্ন রকমের প্যাকেজ আছে, জ্যাম্প, ওয়াম্প, লারাগন, বলেন নাম বলছি কি কি? এই তিনটার ভিতরে সবচেয়ে ভালো সাপোর্ট দেয় হচ্ছে লারাগন। এর জন্য লারাগন ইনস্টল করা হয়েছে এখানে। কি ইনস্টল করা হয়েছে? এই লারাগনের বা জ্যাম্পের, ওয়াম্পের ভেতরে বাই ডিফল্ট ডাটাবেজের ইউজার নেম থাকে রুট, পাসওয়ার্ড থাকে নাল। নাল মানে কি? ফাঁকা। আর রুট থাকবে কি? ইউজার নেম। ক্লিয়ার এতটুকু পার্ট? তো এবার হচ্ছে আমরা ডাটাবেস ক্রিয়েট করব। আমরা পিএইচপি মাই অ্যাডমিন প্যানেলে চলে আসি। ডাটাবেস ক্রিয়েট করার জন্য এই যে ডাটাবেসের এইখানে যে উপরে যে ট্যাব, এই ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাটাবেসের নাম দেন। আমি ডাটাবেসের নামটা হচ্ছে বিইউপি দিলাম। কি দিছি? এবার দেওয়ার পরে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট দেখেন, এটাকে বলা হয় কোলেশন। কি বলা হয়? কোলেশন। আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ডে সিভি তৈরি করছেন, কে কে হাত তুলেন? মাইক্রোসফট ওয়ার্ডে হাত, মানে কখনো সিভি বানান নাই? মাইক্রোসফট ওয়ার্ডেও একটু বানান, একটু মাইক্রোসফট ওয়ার্ডগুলো ব্যবহার করা শিখেন। মাইক্রোসফট অফিস প্যাকেজগুলো এগুলো লাগে। মাইক্রোসফট ওয়ার্ডে যখন একটা সিভি বানাবেন, বানায় ধরেন হচ্ছে কী করছেন, সিভির ফাইলটা নিয়ে অন্য কম্পিউটারে অন্য ফ্রেন্ডের বাসায় যে ওপেন করছেন, ওপেন করার পরে দেখবেন যে হচ্ছে যদি ফন্ট ফ্যামিলি সাপোর্ট না করে, উল্টাপাল্টা কিছু ক্যারেক্টার দেখায়। কী হয়েছে এখানে? ফন্টের সাপোর্ট ছিল না। সো আপনি এইখানে যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন, বিভিন্ন ডাটাগুলো আপনি এখানে জমা রাখবেন, এদের একটা ফন্টের সাপোর্ট লাগবে না? বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজের সাপোর্ট লাগবে না? এই ল্যাঙ্গুয়েজের সাপোর্টটা দেওয়া হয় এই কোলেশন থেকে। কোলেশন থেকে। এই কোলেশন যদি আপনার কম্পিউটার এবং হচ্ছে লাইভ সার্ভার, মনে করেন যে আপনি একটা এই প্রজেক্ট করার পরে ডোমেইন হোস্টিংয়ে উঠাচ্ছেন, অথবা আপনি আপনার ক্লায়েন্ট আপনার কম্পিউটারে করে, মানে আপনার ক্লায়েন্টের প্রজেক্ট আপনার কম্পিউটারে করে, সেই প্রজেক্টটা আপনার হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইটে উঠাচ্ছেন, যদি দুই জায়গার কোলেশন মিসম্যাচ করে, আপনার ডাটাবেজ ইম্পোর্ট হবে না। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? তোমার কি ঘুম আসতেছে? ওই যে পানি খাইতেছে। হ্যাঁ, সোজা হয়ে বসো। তাকান কোলেশনটা কীভাবে দিব। এই ড্রপডাউনে ক্লিক করেন, স্ক্রল করে নিচে আসেন, এখানে UTF-8 MB4 লেখা দেখছেন? এইটার ভেতর থেকে খুঁজে বের করবেন, একটু স্ক্রল করে নিচে এসে জেনারেল CI পাওয়া গেছে? এই জেনারেল CI ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করবেন। ডাটাবেস ক্রিয়েট করা ডান। এবং এইভাবে ডাটাবেস কোলেশন যদি ঠিক থাকে, ম্যাক্সিমাম ডোমেইন হোস্টিংয়ে ওই যেই কোলেশনটা মাত্র দেখাইছি সেটা দেওয়া, আপনার কোনো আর আলাদা করে হ্যাসেল হবে না। আমরা ডাটাবেসটা ক্রিয়েট করছি, এবার ওয়ার্ডপ্রেসটা সেট আপ করবো। লিখবেন লোকাল হোস্ট / প্রজেক্ট ফোল্ডার নাম কি ছিল? BUP। প্রজেক্ট ফোল্ডার নাম লিখে রান করবেন। এখন আমরা ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিতে যাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের এই ওয়ার্কশপে থাকার জন্য। অবশ্য ধন্যবাদ তো আপনাদের উচিত আমাকে দেওয়া। আপনারা যদি এখান থেকে এই কি বলে ওয়ার্কশপটা বা এই কাজগুলো শিখে যদি হচ্ছে জিতেন, আপনাদের প্রাইজ মানি কত দেওয়া হবে? 25%, মানে ওই 25,000। ওকে, ঠিক আছে। আমাকে কত দিবেন? কিচ্ছু দিবেন না? দিয়েন না, লাগবে না। তাহলে তোমাদেরকে শেখাবে কে? আর আমি যদি পার্টিসিপেন্ট হিসেবে ঢুকি, তুমি টাকা নেই দিকে। ওয়ার্ডপ্রেসটা আমরা এখন সেট আপ দিতে যাচ্ছি। এইটার নাম কি কি বলা এখানে? ল্যাঙ্গুয়েজ। সবার প্রথমে আপনাকে ভাষা চুজ করতে হবে। আপনি যখন ওয়েবসাইটটা রান করবেন, আপনার ওয়েবসাইটের ডিফল্ট ভাষা থাকবে হচ্ছে ইংরেজি, কারণ এইটাই বহুল প্রচলিত, ব্যবহার করে আমরা হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করি। বাংলা বা অন্যান্য ভাষাও ব্যবহার করতে পারবেন, তবে আমরা ইংরেজি দিয়ে সেট আপ দেবো। ইংরেজি ভাষা চুজ করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে ও বলতেছে যে 5টা জিনিস লাগবে। কয়টা? 5টা জিনিস লাগবে। এই 5টা জিনিস ছাড়া তুমি ডাটাবেস সেট আপ করতে পারবে না, মানে তোমার ওয়ার্ডপ্রেস সেট আপ হবে না। আমরা একটু লেটস গোতে ক্লিক করি। আমরা মনে আছে একটু আগে একটা ডাটাবেস ক্রিয়েট করছিলাম, ডাটাবেসের নাম কি ছিল? BUP। বয়স ভালো করে খেয়াল করেন, এইটার উপরে ডিপেন্ড করতেছে আপনাদের পাস করা। 25,000 টাকা। টাকা পয়সা পরের ব্যাপার,
বাট আপনি শেখেন আগে ভালো করে ইনশাল্লাহ। এইখানে আপনি এটা না পান কিন্তু অন্য জায়গায় আপনি যান, কিন্তু যাওয়ার জন্য আপনাকে ইউজ করতে হবে, শিখতে হবে। একটু তাকান এদিকে, এইখানে ডাটাবেজের নামটা লিখে দিব, এরপরে ইউজার নেম দিতে হবে। মনে আছে ডাটাবেজের এই যে আমাদের বাই ডিফল্ট ইউজার নেম কী ছিল, আর পাসওয়ার্ডটা এখানে ফাঁকা থাকবে, এখানে কিছু দিবেন না। পাসওয়ার্ড কী থাকবে, এরপরে এই হোস্ট সবসময় লোকাল হোস্ট থাকবে। কি বলছি, কি থাকবে এইটা, ডোমেইন হোস্টিংয়েও এটা লোকাল হোস্ট থাকবে, এবং হচ্ছে আপনার এই যে বর্তমানে লারাগন জ্যাম্প ওয়াম্পেও এটা কি থাকবে, লোকাল হোস্ট। এবার টেবিল প্রিফিক্স, এই যে আমরা ডাটাবেসটা সেট আপ দিচ্ছি, আমাদের ওয়ার্ডপ্রেসের প্রজেক্টটা যখন আমরা ডাটাবেসের সাথে কানেক্ট করে দিব, তখনই দেখা যাবে ও ওর মতন কিছু টেবিল তৈরি করবে। টেবিলগুলো যদি তৈরি না করে, ডাটাবেস যদি ও তৈরি না করে, ও সেখানে ডাটা স্টোর করতে পারবে না। ডাইনামিক অ্যাপ্লিকেশনে 4টা কাজ শিখাইছিলাম, মনে আছে একটু আগে, ডাটা ক্রিয়েট করা, ডাটা পড়া, ডাটা হচ্ছে কী করা, এডিট করা, ডাটা কী করা, ডিলিট করা। এই 4টা কাজ সমস্ত কিছু ডাটাবেজের সাথে হচ্ছে কানেক্টেড হয়ে হয়। আপনার ডাটাবেজ না থাকলে 4টা কাজের একটা কাজও আপনি করতে পারবেন না। তুমি যদি ফার্স্ট বেঞ্চে বসে ঘুমাও, একটু টোকা দেন, একটা ছবি তুলবো ওর সাথে, তুমি যদি এই জায়গায় বসে ঘুমাও তাহলে কি বাকি ওরা কি করবে? হ্যাঁ, ধ্যানে ছিল, সরি সরি সরি। এখানে ডাটাবেসের প্রিফিক্সটা ছোট হাতের 2টা ক্যারেক্টার দিয়ে দিব, ধরেন এস দিয়ে দিলাম আমি, আপনি আপনার যে কোনো 2টা হচ্ছে ক্যারেক্টার দিয়ে দিন, তবে বেশি বড় দিবেন না, কারণ এই ক্যারেক্টারগুলো যদি হচ্ছে বেশি বড় হয়ে যায় তাহলে দেখবেন এই টেবিলের প্রিফিক্স এবং টেবিলের নাম 2টা মিলে অনেক বড় হয়ে গেলে পরে এক্সিকিউট করতে সমস্যা হয়ে যায়। সাবমিটে ক্লিক করব, জি একটু তাকান, এটা দেখছেন একটা ডাটাবেস, এই ডাটাবেসের ভেতরে ডাটাগুলো জমা রাখার জন্য ওরা টেবিল ক্রিয়েট করে করে হচ্ছে ডাটাগুলো জমা রাখবে, আর এই টেবিলের ভিতরে হচ্ছে রো আর কলাম অনুপাতে ডাটা জমা থাকে। কিন্তু আমরা এই টেবিল এগুলো কিছু তৈরি করব না, আমরা জাস্ট ডাটাবেস ক্রিয়েট করব, ডাটাবেসটার সাথে হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে কানেক্ট করে দিব। যখনই আমাদের এই কানেকশনটা হয়ে যাবে, ও নিজেই এইখানে দেখবেন পেজ রিলোড দিলে একটু পরে দেখছেন এখানে ব্ল্যাঙ্ক, কিছু যে নাই, কোনো টেবিল নাই, একটু পরে ও নিজেই তৈরি করবে। আমরা রান দ্য ইনস্টলেশনে ক্লিক করলাম, আমাদের ওয়ার্ডপ্রেস সেট আপ ডান। কিন্তু ছোট্ট আরেকটা কাজ করতে হবে, বলছিলাম যে ডাইনামিক অ্যাপ্লিকেশনের পার্টে 2টা পার্ট, একটা হচ্ছে ওয়েবসাইট এবং আরেকটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে ড্যাশবোর্ডে কিছু বিষয় আমাকে দিতে হবে, যেমন সর্বপ্রথম আমার ওয়েবসাইটের নাম কি, ধরেন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে বিইউপি, বলতেছে ইউজার নেম, এই ইউজার নেম আর আগের ইউজার নেম কিন্তু এক না। এই ইউজার নেমটা হচ্ছে আমাকে যে অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড দিবে ওটাতে লগ ইন করতে হবে। আমার লগ ইন করার পরে কী করতে হবে, কন্টেন্ট চেঞ্জ করতে পারবো আমি, উইদাউট লগ ইন আমি কন্টেন্ট চেঞ্জ করতে পারবো না। আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ যদি লগ ইন করে যে হচ্ছে পোস্ট দেয় কেমন হবে? তো ফেসবুকে এটাকে আটকেছে কীভাবে, অথেন্টিকেশন করে। কীভাবে? সো এইখানে কিছু অথেন্টিকেশন আমাদের মেনটেন করতে হবে। আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য একটা ইউজার নেম এবং একটা সিম্পল পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেখে ফেলছেন? সো এবার কনফার্ম করার পরে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা জাস্ট সিম্পল এখানে লগ ইনে ক্লিক করলাম। আমার কম্পিউটারে যেহেতু এই প্রজেক্টটা আছে, সো এখানে কোনো তেমন রিস্ক নাই, কারণ কেউ যদি চায় আমার এই ওয়েবসাইটে নিয়ে যাবে, আমার এই কম্পিউটার সহতারে হচ্ছে দৌড় দিতে হবে, সে আমার ওয়েবসাইট এমনি এমনি হ্যাক করতে পারবে না। কিন্তু যখন ডোমেইন হোস্টিংয়ে থাকে, এখানে আরও অনেক সিকিউরিটি, আরও অনেক কিছু হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হয় সাবধানে। দেখেন বলতেছে সব কিছু ঠিকঠাক আছে, ওয়ার্ডপ্রেস সেট আপটা কমপ্লিট হয়েছে আপনাদের, এটা বুঝতে পারছেন? পারবেন এটা সেট আপ দিতে? হ্যাঁ, এই এক্সামের দিন রিপিট করলে তো আবার সেট আপ দিতে হবে। আমাদের সেট আপ করার ডান। এখন দেখেন বলতেছে লগ ইন করো ড্যাশবোর্ডে বা অ্যাডমিন প্যানেলে, লগ ইনে ক্লিক করেন। লগ ইনে ক্লিক করলেই বলতেছে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দাও। ইউজার নেম পাসওয়ার্ড পরে দিব, বাট আমাদের ওয়েবসাইটটা আগে তৈরি হয়েছে কিনা সেটা দেখি। আপনি আপনার ওয়েবসাইটটা দেখার জন্য এইখানে লিখবেন লোকাল LOCAL লোকাল হোস্ট / আমাদের প্রজেক্ট, ওটার নাম কি বিইউপি ছিল, বিইউপি লিখে রান করবেন। এর জন্যই বলছিলাম দোস্তর পাশে বসো না, বুঝছো? এই মাঝখানে হচ্ছে কনফার্ম মানে কমিউনিকেশন করো, তো ওই কমিউনিকেশন গ্যাপ এদিকে পড়ে যায়। আলাদা বসতে বলছিলাম ফার্স্টেই, বসো আরও একসাথে। দেখেন তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা কিছু তৈরি করছি? আমরা কিছু তৈরি করি নাই, কিন্তু যেটা হয়েছে যে বাই ডিফল্ট যখনই আপনি ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন, ওয়ার্ডপ্রেস ওর একটা ডিফল্ট থিম দিয়ে, ডিফল্ট একটা কন্টেন্ট পাবলিশ করে, ডিফল্ট একটা পেজ দিয়ে, এবং এই কন্টেন্টের এগেন্সটে একটা কমেন্ট দিয়ে, কমেন্ট দিয়ে আপনাকে দেখায় দিবে, এবং সেটাই হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট এখন এইটাকে এইভাবে রাখলে হবে না, আমাদের মতন এটাকে সেট করতে হবে। সো এটাকে সেট করার জন্য এখন কি করতে হবে, লগ ইন করতে হবে। এটাতে আমাদের অ্যাডমিন অ্যাক্সেস আছে, আমরা লগ ইন করবো। তো লগ ইন করার জন্য লিখবেন WP অ্যাডমিন। কী লিখবেন? আপনি কি এগুলো নোট করতেছেন? নোট না করলে দেখবেন এই যে এক্সামে হচ্ছে ধরা খাবেন। সো WP অ্যাডমিন / দিয়ে এন্টার প্রেস করেন। ওই যে দেখেন ওই প্যানেলটাতেই আবার নিয়ে আসছে আমাদেরকে। এবার এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, লগ ইন। ইউজার নেম পাসওয়ার্ড ব্রাউজারে সেভ করার অভ্যাস আছে কার কার?
শাবাশ, আপনাদের ওয়েবসাইট সবার আগে হ্যাক হবে। এটা কখনো করতে হয় না। তুমি অবশ্যই এখানে যখন হচ্ছে লগ ইন করবা, এটা যখন তোমার ডোমেইন হোস্টিংয়ে থাকে প্রজেক্ট, অবশ্যই তোমাকে বারবার লগ ইন লগ আউট করতে হবে। তোমার ইউজার নেম পাসওয়ার্ড অন্য কেউ যদি পেয়ে যায়, তার মানে সে তোমার ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে গেছে। তোমরা তোমাদের ফেসবুক, তোমাদের ইউটিউব, যাবতীয় সব জায়গা, জিমেল অ্যাড্রেস, সব কিছু পাসওয়ার্ড তোমরা হচ্ছে তোমরা কী করো, ব্রাউজারে সেভ করো। এটা কি জানেন যে ব্রাউজার থেকে এই সমস্ত পাসওয়ার্ডগুলো বের করা যায়? জানেন না? জানে না? ব্রাউজারের সেটিংসে গেলে পাসওয়ার্ডে ক্লিক করলেই ওখানে দেখবেন একটা হচ্ছে সিম্বল আছে, গেলে ওটাতে প্রেস করলেই দেখবেন হচ্ছে আপনার পাসওয়ার্ড দেখা দিচ্ছে। হ্যাকিং মানে অপরিচিত কেউ করে না, হ্যাকিং করে পরিচিত মানুষরাই। বি কেয়ারফুল। তোমার ফোনের আশায় বসে থাকবে ও। তাকাই এদিকে বয়স, দেখা যায় এটা ব্ল্যাঙ্ক। একটু বিইউপিতে ক্লিক করে এটা ডিলিট দিলাম, দেখা যায় এই যে হচ্ছে টেবিলগুলো তৈরি করছে। কারা তৈরি করছে? ওরা। এইখানে অনেকগুলো টেবিল আছে, বাট এই টেবিলগুলোর ভিতরে কিছু ইম্পর্টেন্ট টেবিলের নাম একটু মনে রাখেন। একটা হচ্ছে ইউজার টেবিল। এই ইউজার টেবিলের ভিতরে দেখেন আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডগুলো সেভ হয়েছে। এই যে দেখছেন এখানে আমরা এসএসবি লিখে লগ ইন করছিলাম না, আর এই যে আমাদের পাসওয়ার্ডটা, বলতে পারেন যে ভাই এই পাসওয়ার্ডে কী হলো, পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড হয়ে ডাটাবেসে জমা হয়েছে, এনক্রিপ্টেড। এবং এইখানে MD5 এনক্রিপশন মেথড ব্যবহার করা হয়েছে। নামটা কি? MD। এরপরে দেখি আরেকটা পার্ট, এখানে এস অপশনস নামে দেখছেন, অপশনস নামে একটা টেবিল। এই অপশনস এবং হচ্ছে ইউজার্স, এই টেবিলগুলো সবচেয়ে বেশি আমাদের কাজে লাগে। অন্যান্য টেবিলগুলো সবই ইম্পর্টেন্ট। এখন কি এই টেবিলগুলো ধরে ড্রপ করে দিব, ফেলে দিব? একটাও না, ভুলেও না, যা আছে এখানে থাকবে। এইটা অফ করে দেন। এবার আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটের এই পার্টে এসে আমরা একটু এই অ্যাডমিন প্যানেলে কী কী আছে সেই বিষয়গুলো একটু এখন শিখব। ভাইয়েরা পুরো একটু এক নজর দেখি আমরা ড্যাশবোর্ডটা। এই ড্যাশবোর্ডে আসলে কিছু কুইক শর্টকাট আপনাকে দিবে, এগুলো তেমন দরকার না। আপডেটের পার্টে যদি যান, এইখানে আপনার ওয়েবসাইটে যদি কোনো আপডেট আসে, এই আপডেটের পার্টে দেখতে পারবেন। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে আপডেট 3 রকমের হয়। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর আপডেট, একটা হচ্ছে থিম আপডেট, একটা হচ্ছে প্লাগইন আপডেট। কি বলছি? এইখানে যখনই আসবেন আপনাকে আপডেটগুলো দেখাবে। আমাদের এখন বর্তমানে কোনো আপডেট নাই। এরপরে চলে আসেন হচ্ছে পোস্টের পার্টে। এইখান থেকে আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো বা একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো। ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট সেটিংস থাকে সব হচ্ছে ব্লগের উপরে ডিপেন্ড করে। কিসের উপরে ডিপেন্ড করে? আপনার কোনো ব্লগিং ওয়েবসাইট ভিজিট করছেন, ব্লগের ওয়েবসাইটের কাইন্ড অফ মেন্টালিটি কেমন থাকে, যে একজন ইউজার বা একজন অ্যাডমিন, সে তার মনের ভাব বা বিভিন্ন জিনিস নিয়ে হচ্ছে সে কী করে, তার মনের ভাব হচ্ছে প্রকাশ করে তার ওয়েবসাইটে। বিভিন্ন মানুষ এসে ওইখানে এসে কমেন্ট করে, গালি দেয়। এটাই তো নাকি ব্লগিং ওয়েবসাইট না? যাই হোক, আপনারা আবার গালাগালি করতে চান না। সো এই যে ব্লগিংগুলো বা কন্টেন্টগুলো যে পাবলিশ করবে, সেটা হচ্ছে এইখান থেকে, এই পোস্টের থেকে করা হয়। কই থেকে? এই পোস্ট থেকে অ্যাড নিউতে ক্লিক করে একটা পোস্ট ক্রিয়েট করবো এবং সেই পোস্টগুলো পরবর্তীতে আমরা বা আমাদের ইউজাররা পড়তে পারবে, পড়ে তারা ওইটার এগেনস্টে কমেন্টও করতে পারবে। ওয়ার্ডপ্রেসে যখনই আপনি ওয়ার্ডপ্রেস সেট আপ করার পরে ড্যাশবোর্ডে আসবেন, 2টা পেজ ওপেন রাখবেন। 1 আপনার ড্যাশবোর্ড, 2 আপনার ওয়েবসাইট। ওয়েবসাইটটা কীভাবে ওপেন করবেন? এইখানে দেখেন, এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হয়েছে, দেখছেন? 2টা ট্যাব ওপেন রাখবেন। 1 ড্যাশবোর্ড, 2 ওয়েবসাইট। 1 ড্যাশবোর্ড, 2 এই 2টার বেশি পেজ ওপেন করবেন না, তাহলে আপনি গুলায় ফেলবেন। আর খেয়াল রাখবেন কাজ করতে হবে কীভাবে। এইখানে এই পেজে এইখানে এসে কোনো সেটিংস যদি মডিফাই করেন, সেই সেটিংসের আপডেট দেখার জন্য আপনাকে আপনার ওয়েবসাইটের পেজে যে পেজটা রিলোড দিতে হবে, তাহলে আপডেট আসবে, না হলে আপডেট আসবে না। মনে থাকবে এই কথাগুলো? মাথা ব্যথা করতেছে? আমরা একটা ব্লগ পাবলিশ পরে করব, এবং এই পোস্টগুলোকে আমরা বিভিন্ন রকমের ক্যাটাগরি বা ট্যাগের উপর ডিপেন্ড করে সাজাতে পারবো। ক্যাটাগরি জিনিসটা কি? শ্রেণীবিন্যাস। যেমন আপনাদের ডিপার্টমেন্টের ভিতরে হচ্ছে শ্রেণীবিন্যাস আছে না, CSC আর কি কি, আবার ট্যাগও আছে। ট্যাগ জিনিসটা কি? কোনো একটা কন্টেন্ট লেখার পরে ওই কন্টেন্টটাকে সার্চ করার জন্য ইউজাররা কীভাবে সার্চ করতে পারে, সেই বিষয়গুলো আমরা ট্যাগ দিয়ে মেনটেন করি। যেমন কাইন্ড অফ আপনি একটা HTML এর টিউটোরিয়াল খুঁজতেছেন, আপনি গুগলে কী লিখে সার্চ করবেন? HTML। আর কি লিখবেন? টিউটোরিয়াল। আর কি লিখবেন? এই যে কথাগুলো আপনি বললেন না, এগুলোই হচ্ছে ট্যাগ। তার মানে আপনি একটা পোস্ট যখন ক্রিয়েট করবেন, সেই পোস্টটাকে আপনি শ্রেণীবিন্যাস করবেন এবং সেই পোস্টে আপনি ট্যাগও ব্যবহার করবেন। মিডিয়ার এই পার্টে এসে আমাদের ওয়েবসাইটে যাবতীয় যত মিডিয়া ফাইল থাকবে সব আমরা এখান থেকে দেখতে পারবো।
নতুন করে আপলোডও করতে পারবো। পেজেসের এই পার্টটা ইম্পর্ট্যান্ট। আমরা যতগুলো পেজ তৈরি করতে চাই সবগুলো হচ্ছে পেজেস থেকে তৈরি করব, এবং তৈরি করা পেজগুলোকে পরবর্তীতে মডিফাই করতে গেলেও আমাদের কোথায় যেতে হবে? মুখ খোলেন, অপশনটার নাম কি? পেজেস। এই পেজেসে যেতে হবে। কমেন্টের পার্টে এসে কি দেখতে পারবেন? আপনার ওয়েবসাইটে যদি আপনার কোনো ইউজার আপনার ব্লগ পোস্ট করে আপনাকে কমেন্ট করে, সেই কমেন্ট আপনি এই কমেন্টে ক্লিক করে দেখতে পারবেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা অপশন হচ্ছে অ্যাপিয়ারেন্স। আমরা ওয়েবসাইটে আমাদের যেমন ওয়েবসাইট তেমন একটা থিম চুজ করতে হবে। এই থিমটা আমরা অ্যাপিয়ারেন্স থেকে চুজ করব। এই অ্যাপিয়ারেন্সের এসে থিমসে আসেন, আমরা এখানে এসে দেখতে পারবো যে বাই ডিফল্ট কিছু থিম ইনস্টল করা। এখানে ডিফল্ট কিছু থিম ইনস্টল করা। এই ডিফল্ট থিম থেকে আমাকে বর্তমানে আউটপুট দেখাচ্ছে। আমি একটা নতুন থিম ইনস্টল করব। ধরেন ওই থিমটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। এটা ফ্রি একটা থিম, আপনারা এটা দিয়েই কাজ করবেন। হ্যালো এলিমেন্টর লিখে আপনারা সার্চ করবেন। এই যে থিমগুলো আমরা ব্যবহার করবো এগুলো ফ্রি, আপনি জাস্ট হ্যালো লেখেন তাহলেই চলে আসবে। হ্যাঁ, আরে এইখান থেকে এই যে থিমসের পার্টে এসে, হ্যাঁ সরি, অ্যাড নিউ থিমে ক্লিক করে এখানে এসে আমরা সার্চ করব। এখানে হ্যালো লেখেন, হ্যালো ELEMENTOR, এই যে চলে আসছে এই থিমটা। থিম ইনস্টল করার আগে ডিফল্ট প্রিভিউ কেমন আসে দেখতে পারেন, বাট জাস্ট ইনস্টল করেন, এত কিছু দেখার সময় পাবেন না আপনারা। সো এখন যেই থিমটা ইনস্টল করতেছি এই থিমের মতন আমার ফুল ওয়েবসাইটের লেআউট হয়ে যাবে চেঞ্জ। একটা ওয়েবসাইটে থিম ইনস্টল করে 3 ভাবে, মুখস্থ করেন। একটা ওয়েবসাইটে থিম কয়ভাবে ইনস্টল করতে হয়? প্লাগইন কয়ভাবে ইনস্টল করে? 3 ভাবে। থিমও ইনস্টল করে 3 ভাবে, প্লাগইনও কয়ভাবে ইনস্টল করে? 3 ভাবে। কী কী ইনস্টলেশন সিস্টেমগুলো কী কী সেগুলো একটু বলতেছি, শুনেন, কান খুলে শুনেন। অ্যাপিয়ারেন্সে এসে এই যে অ্যাড নিউতে ক্লিক করে ফ্রি থিমগুলোকে আপনি এখানে সার্চ করতে পারবেন। এখানে যা দেখাচ্ছে এগুলো সব ফ্রি থিম। আপনি এখানে ফিচার ফিল্টার করে সার্চ করতে পারবেন। নাম্বার 1। নাম্বার 2, wordpress.org একটু আগে দেখাইছিলাম, মনে আছে? এক্সটেন্ডে যে থিমসে যে এইখানেও থিম সার্চ করে ফ্রি থিম এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে পরবর্তীতে আপলোড থিমে ক্লিক করে এখান থেকে চুজ ফাইল ক্লিক করে আপলোড করে দিবেন। কয়টা গেছে? wordpress.org-র এক্সটেন্ড থেকে থিমসে কয়টা গেছে? 2টা। আর লাস্ট আরেকটা হচ্ছে ম্যানুয়াল। এটার জন্য আপনার সার্ভারের অ্যাক্সেস থাকতে হবে। আমাদের কাছে বর্তমানে কিন্তু সার্ভারের অ্যাক্সেস আছে। সার্ভারের ভিতরে আমরা সরাসরি চলে যাব। সার্ভারের ভিতরে WP কন্টেন্টের ভিতরে থিমস নামে ফোল্ডার। এই থিমস নামে ফোল্ডারের ভিতরে খেয়াল করে দেখছেন হ্যালো এলিমেন্টারের ফাইলটা যে এখানে এক্সট্রাক্ট হয়েছে। আপনি যদি ম্যানুয়ালি এক্সট্রাক্ট করে এনে এখানে ছেড়ে দেন আপনার ইনস্টল হয়ে যাবে। থিম ইনস্টল বা প্লাগইন ইনস্টলের প্রসেসের কয়টা? 3টা। এটা মুখস্থ রাখেন। আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে, ওইটা অনুযায়ী করবো। বাট একটা থিম হলে যেটা হয় যে আমাদের লেআউটগুলোকে অর্গানাইজ করতে একটু সুবিধা হবে। এই একটা ডিফল্ট থিম দিয়ে তারপরে লেআউটটা নিয়ে এখানে বসাবো এই ফিগমা থেকে। ওকে, সো এখানে এটা ইনস্টল হয়েছে। থিম ইনস্টল করার পরে থিমকে অ্যাক্টিভেট করতে হবে। যখন অ্যাক্টিভেট করবেন, অ্যাক্টিভেট করার পরে সেটার আউটপুট দেখতে পারবেন। ওয়েবসাইটে আসেন, পেজটা রিলোড দেন, দেখা যায় এখানে লেআউটটা যে চেঞ্জ হয়ে গেছে। এবার একটু তাকান, এই ইনস্টল করার পরপরই আপনাকে বলতেছে ইনস্টল এলিমেন্টর, মানে এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করো। বলছিলাম থিম ইনস্টল করার পরে থিম আপনাকে রিকমেন্ড করে দিবে যে এই প্লাগইনগুলো লাগবে আমার। সো আমাদের তো এলিমেন্টর এমনিও ব্যবহার করতে হবে, অমনিও করতে হবে। ইনস্টল এলিমেন্টর ক্লিক করেন। কয়টা প্রসেস গেল? কী কী? থিম ইনস্টলেশন আর তারপরে প্লাগইন ইনস্টলেশন। এই প্লাগইনটা এখন আমরা ইনস্টল দিছি না, দেখেন wordpress.org সার্ভার থেকে প্লাগইনটা ও ডাউনলোড করে এক্সট্র্যাক্ট করে সব কিছু ঠিক করে ফেলতেছে। থিমটা সেট আপ হয়েছে WP কন্টেন্টের ভেতরে থিমস নামে ফোল্ডারে, আর প্লাগইন সেট আপ হয় WP কন্টেন্টের ভেতরে প্লাগইনস নামে ফোল্ডারে। এই যে এইখানে দেখবেন, এইখানে হচ্ছে আপনার ওই হ্যালো এলিমেন্টর, মানে এলিমেন্টর হচ্ছে থিমটা চলে আসবে, প্লাগইনটা চলে আসবে। এটা ফুল প্রসেস হয়ে যাওয়ার পরে হয়ে গেছে প্লাগইন। এই যে প্লাগইনসে যান, দেখেন আমাদের প্লাগইন এই যে ইনস্টল হয়েছে। ইনস্টল হওয়ার পরে ওকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেটে ক্লিক করবেন, একটু নেক্সট ক্লিক করে অ্যাক্টিভেট করে ফেলবো আমরা। অথবা এখানে যা চাচ্ছে এটা চাইলে আমরা স্কিপও করে দিতে পারি। স্কিপ মানে বলতেছে তুমি কী টাইপের ওয়েবসাইট তৈরি করতে চাও। আমরা যে এলিমেন্টর পেজ বিল্ডারটা ব্যবহার করতেছি এটা দিয়ে আমরা ফ্রি রিসোর্স দিয়ে কাজ করতেছি, এটা ফ্রি। এই এলিমেন্টরটা কি
এখন যদি আপনি বলেন যে না ভাইয়া ফ্রি দিয়ে হবে না, প্রিমিয়াম লাগবে, ওরা আপনাকে অফার করতেছে, তুমি এই প্রিমিয়াম ফিচারগুলো চাইলে তুমি আপডেট করতে পারো। আমরা আপডেট করবো না, স্কিপ করেন। এখান থেকে এগুলো এসে জাস্ট স্কিপ করে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। তার মানে থিম ইনস্টল করলাম আর হচ্ছে প্লাগ ইন ইনস্টল করে আমরা হচ্ছে আবার ড্যাশবোর্ডে রিটার্ন করতেছি। আর 2টা মিনিট শিওর, এইখানে থাইকেও আমি ডাক দিব। ভাইয়েরা পরে একটু তাকান, হ্যালো এলিমেন্টর থিম আর এলিমেন্টর পেজ বিল্ডার ইনস্টল করছি। আমি আর একটা হচ্ছে একটা কিট ইনস্টল করব। কিট জিনিসটা কি? আপনি একটা প্লাগইন ইনস্টল করছেন, এবার ওই প্লাগইনের জন্য, প্লাগইনের সাপোর্টের জন্য আরও কিছু ফ্রি প্লাগইন বানানো থাকে, যেগুলোকে আমরা সাধারণত কিট বা অ্যাডঅনস বা প্লাগইন বলে থাকি। কিট, অ্যাডঅনস, প্লাগইন একই জিনিস। এলিমেন্টর আপনারা দেখছেন না, ইনস্টল করার পরে ওইখানে অনেকগুলো ফিচার কিন্তু প্রিমিয়াম, ওই প্রিমিয়াম ফিচারগুলো ওরা আমাদের ব্যবহার করতে দিবে না। ওইটাকে বাইপাস করার জন্য আমরা কী করতেছি জানেন? অন্য আরেকটা প্লাগইন ইনস্টল করতেছি। ওই প্লাগইনটা ইনস্টল করলে বেনিফিটটা কী হবে আমার? ওরা ওই প্রিমিয়াম অনেক ফিচার দেখা যাবে ওদের ভিতরে আমরা ফ্রিতে পাবো, প্রিমিয়াম না, ফ্রিতেই। সো একটু নামগুলো মাথায় রাখেন। এটার নাম হচ্ছে এলিমেন্টস কিট। এই এলিমেন্টস কিট এটা তৈরি করছে হচ্ছে WP মেট। আসেন এটাও আমরা একটু ইনস্টল করে ফেলি। একবার যেহেতু আসি এখানে করেই ফেলি আমরা ইনস্টল। আমরা এগুলো সব কেটে দিব, এখন এগুলো কিছু লাগবে না। এখান থেকে আমরা এই কোণা থেকে, এই যে দেখেন এই মেনু থেকে এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করে একবার আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। প্রথমে একটা ডামি পেজে আপনাকে নিয়ে আসবে, এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাবেন। এই যে আবার একটু ড্যাশবোর্ডে যান, দেখা যায় যে আমরা ড্যাশবোর্ডে চলে আসি। এই ড্যাশবোর্ডে আসার পরে আবার একটু প্লাগইনসে যে অ্যাড নিউ প্লাগইন, এই প্লাগইনগুলো একটু একবারে ইনস্টল করে ফেলি, আমাদের কাজটা সুবিধা হবে। এটার নাম হচ্ছে এলিমেন্টস কিট। এই সমস্ত প্লাগইন অনেক ডেভেলপাররা তৈরি করে রাখছে। আপনি প্লাগইনের নাম এবং ডেভেলপারের নাম দুইটাই মনে রাখবেন, তাহলে ভালো হবে। এই যে দেখেন এলিমেন্টস কিটে এটা ব্যবহার করবো, এটা এলিমেন্টের একটা অ্যাডঅনস, মানে এটাও একটা প্লাগইন। এটার ভালো একটা রিভিউ আছে। ইনস্টল নাওতে ক্লিক করেন। ইনস্টল নাওতে ক্লিক করলে কী হবে? আরও বেশ কিছু ফিচার আমরা পেয়ে যাব এই এলিমেন্টস কিটের। এই যে WP মেট, একটা প্লাগইন ইনস্টল করার পরে প্লাগইনটাকে ছোটোখাটো কিছু কনফিগার করতে হতে পারে, মনে থাকবে এটা। জাস্ট নেক্সট ক্লিক করে দিয়ে ওই গেম যেভাবে কনফিগার করি আমরা, ঠিক এইভাবে হচ্ছে এই জিনিসগুলো কনফিগার করে ফেলবো। অ্যাক্টিভেট। এলিমেন্টারের সেটিংসে ক্লিক করলে দেখবেন আপনাকে এলিমেন্টারের সেটিংসগুলোতে নিয়ে যাবে। এখান থেকে আমরা এলিমেন্টারের সেটিংসগুলো দেখতে পারবো, এগুলো লাগবে না। আর এইখানে হচ্ছে এলিমেন্টার স্কিটের এই সেটিংসে যদি যাই একটু, এখানে দেখাচ্ছে এলিমেন্টার সেটিংসটা এলিমেন্টার কিটের, এটা বেসিক থাকুক। এইখানে কিছু হচ্ছে বিভিন্ন রকমের মডিউল আছে, দেখছেন? এই যে মডিউলগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। বলছিলাম একটা ওয়েবসাইটে একই রকম হেডার একই রকম ফুটার থাকে। এই যে এলিমেন্টরের যেই মাত্র যে কিট ইনস্টল করলাম, এই কিটটার সাহায্যে না আমরা সুন্দর করে হেডার আর ফুটারটা ম্যানেজ করতে পারবো। এর জন্য আপনারা মাস্ট এই প্লাগইনটা ইনস্টল করবেন। এর নাম হচ্ছে এলিমেন্ট, কী জানি নাম গেল, এলিমেন্টস কিট। এই যে এবং খেয়াল রাখবেন এই হেডার ফুটার এটা যাতে হচ্ছে অন থাকে। মোটামুটি বাকিগুলো এখানে কনফিগার করাই আছে, আর কিছু লাগবে না। সাইন আপ বা অন্য কিছু আর দরকার নাই। আবার চলে যাবেন প্লাগইন থেকে অ্যাড নিউ। আর একটা প্লাগইন আমরা ইনস্টল করবো যেটার নাম হচ্ছে স্টিকি হেডার। এই স্টিকি হেডারটা কী করে? আপনারা কখনো কোনো একটা ওয়েবসাইট ভিজিট করলে খেয়াল করে দেখছেন যে হেডারটা উপরে বসে রয়েছে, স্ক্রল করলে পুরো ওয়েবসাইটটা ওর মনে করেন যে হচ্ছে চলে যাচ্ছে, কিন্তু হেডারটা ফিক্স হয়ে রয়েছে একটা জায়গায়। এই স্টিকি হেডার প্লাগইনটা ব্যবহার করবেন, হেডারটাকে সুন্দর দেখায়। নামগুলো মাথায় রেখেন। স্টিকি হেডার, স্টিকি হেডারটা নেবেন এই যে এটা রিভিউ ভালো। ইনস্টল নাও। এই নামগুলো একটু ভালো করে মাথায় রাখেন, কারণ এগুলো যদি আপনি ভুল করেন আপনার ফাংশনালিটি হবে না, আপনার এক্সামে আপনি ফেল করবেন। অ্যাক্টিভেট। এইখান থেকে আমরা এলিমেন্টর, আচ্ছা স্টিকি হেডারটার আলাদা করে কোনো সেটিংস এখানে পাবো না, এটা এখন দরকারও হবে না। আর একটা ছোট অ্যাডন্স ইনস্টল করব। এইটার নাম হচ্ছে আপনার হ্যাপি অ্যাডন্স বলে অনেকে, বা হ্যাপি এলিমেন্টর অ্যাডন্স যেটাই বলেন না কেন, এইটাও আমরা ইনস্টল করে দিব। এইটা ইনস্টল করলে বিভিন্ন রকমের অ্যানিমেশনগুলো দিতে একটু সুবিধা হয়। অনেক ফ্রি হচ্ছে টুলস আছে এইখানে। এই যে এইটা ইনস্টল করব।
এবং এইটা দিয়ে কাজ করার জন্য বলতেছে যে এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করে নিন। অলরেডি আমাদের ওইটা ইনস্টল করা আছে। নামগুলো কি লিখে নিছেন? এবং এই ডেভেলপারের নামটাও একটু লিখে নিন, নাহলে মনে থাকবে না। অনেক সেম টাইপের হচ্ছে প্লাগইন আছে, নামও একই রকমের। বয়েজ মোটামুটি আমাদের ইনিশিয়াল পর্যায়ে কাজকর্মগুলো যেগুলো হয়েছে এগুলো রেডি। এখন আমরা আমাদের টেমপ্লেট রেডি করা শুরু করব। এটাও একটু অ্যাক্টিভেট করে একটু কনফিগার করে নিব। এই নেক্সটের এইখান থেকে হচ্ছে কনফিগার করতে হবে। দেখেন উইজেড বিভিন্ন রকমের ছোটো ছোটো হচ্ছে উইজেড আছে। এই উইজেডগুলো ব্যবহার করলে এই রকমের ফাংশনালিটিগুলো হচ্ছে পাবেন আপনি। এটা দেখেন তো নামটা কী দেওয়া? ডাটা টেবিল। কী নাম দেওয়া? আপনাদের এই ডাটা টেবিলটা লাগবে। আপনার ডাটা টেবিলটা ব্যবহার করতে গেলে এটাকে এনেবল করে নেবেন, তাছাড়া কিন্তু ডাটা টেবিল দিয়ে কাজ করতে পারবেন না। ওকে, আমরা নেক্সটে যাই। আরেকটা বিষয় আমরা এখান থেকে নিব, গ্রিড ফ্লোটিং ইফেক্ট। এই যে দেখছেন ফ্লোটিং ইফেক্টটা, এটার মাধ্যমেই হচ্ছে অ্যানিমেশন অ্যাড করা যায়। এটাও এনেবল করে নিব আমরা। যেগুলো ফ্রি আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো, প্রো লাগবে না। আমরা নেক্সটে ক্লিক করে করে আমরা এখান থেকে হচ্ছে চলে যাব। কংগ্রেটস, ডানে ক্লিক করেন, ড্যাশবোর্ডে চলে যাবে। আমরা এখন ভাইয়ারা আমরা কি এই প্লাগইনগুলোর সাথে পরিচিত হয়েছি মোটামুটি? এখানে একটা থিম আর বেশ কিছু প্লাগইন আমরা ইনস্টল করলাম আমাদের ওয়েবসাইটের কাজগুলো সুন্দর করার জন্য। এবার আসেন আমরা পেজটাকে আবার একটু রিলোড দিই। এটা হচ্ছে বর্তমান ওয়েবসাইট আমাদের। এখন এখানে আমরা কাজ শুরু করব। কাজ শুরু করার জন্য দুইটা পেজ ওপেন রাখবেন, একটা ড্যাশবোর্ড আর একটা হচ্ছে ওয়েবসাইট। আমরা নামাজটা পড়ে এসে বাকি কাজগুলো শুরু করে দিব।